জান্নাতুল ফেরদৌস বাশিরা, মারুফ হাসান প্রকাশ, লাবিব শাহরিয়ার অ্যান্ড শ্রাবন্তী, চারজন আছে আমাদের সাথে। সামি আহমেদ ফয়সাল, শাহরিয়ার সাব্বির, মুমতাহিনা মিম, বিভু, সাইয়েদা সুলতানা, আর কই সিনথিয়া, তাওরিন নাদিয়া, ইউসুফ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13 জন আছে। নিশাদটা আমি বললাম ঘুমাইস না, নিশাদ ঘুমাই গেছে। ওয়েট 1 মিনিট, খায় নেই। লাবিব আকবর আজকে আমাদের সাথে আছে। যে রিয়েলমি 6i ফ্রি গিফট চায়, সেজন্য হচ্ছে রিয়েলমি 6i এর হচ্ছে যে ভিডিও শেয়ার করে, একটা ফালতু একটা ফোন রিয়েলমি 6i, হেলিও প্রসেসর, তার উপর দাম চায় 17,000 টাকা। এ লাভ না একবার তুমি যে রিয়েলমি প্রচারণাটা করলা, এটা কি ঠিক হইলো? রিয়েলমি 6i কি একটা ভালো ফোন? ওকে, আমাদের খাওয়া দাওয়া শেষ, পানিও খায়নি, অনেক ঝাল লাগতেছে, স্পাইসি, বার্নিং সেন্সেশন হচ্ছে ভিতরে। মৌসুমিও চলে আসছে আমাদের মাঝখানে, শ্রীমঙ্গল থেকে মানুষ জয়েন করে আমাদের লাইভে। আয় মশিউরও আছে আজকে আমাদের সাথে লাইভে। মশিউরের বাসায় কালকে কারেন্ট ছিল না, এই জন্য মশিউর আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারেনি। আচ্ছা দেখো, তোমরা যে 15 জন আসো, তোমরা দিল থামকে ব্যাঠিয়ে, কারণ আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা পড়বো অর্থনৈতিক রসায়ন। এবং তোমাদের আজকে অর্থনৈতিক রসায়ন পড়ার জন্য আমি কালকে রাত 2টা থেকে আজকে সকাল 7:30 পর্যন্ত অর্থনৈতিক রসায়ন নিয়ে স্টাডি করছি, যে এই বড় অধ্যায়টা কীভাবে তোমাদের কাছে সুন্দর করে পেশ করা যায়। দ্যাটস ওয়াই। সো আজকের ক্লাস আশা করি তোমাদের ভালো লাগবে এবং আজকের ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এবং ক্লাসে যারা উপস্থিত আছো বা পরবর্তীতে যারা লাইভ দেখছো, তাদের কাছে আমি হাত জোর করে মিনতি করতেছি, তোমরা এই অধ্যায়টা মিনিমাম 3 বার পড়বা। এই অধ্যায় তোমরা মিনিমাম 3 বার পড়বা। এই অধ্যায় তোমরা মিনিমাম 3 বার পড়বা। এই আজকে তোমাদের ঘাসফড়িংয়ের উপর কোনো এক্সাম হবে না, কালকে রাত 10টা বাজে তোমাদের অর্থনৈতিক রসায়নের উপর পরীক্ষা হবে 50 মার্কের। তোমাদের কাছে হাত জোর করতেছি যে তোমরা এই অধ্যায় 3 বার পড়বা। এত ভালো করে তোমরা এই অধ্যায় পড়ো যেন তোমাদের এই অধ্যায় আর কখনো পড়া না লাগে এবং অ্যাডমিশন টাইমে যেন এই অধ্যায় থেকে তোমরা ভালো করতে পারো। সো আবারও আমি টিচার হিসেবে তোমাদের কাছে হাত জোর করতেছি যে না, যেন তোমরা এই অধ্যায়টা মিনিমাম 3 বার করে পড়ো। সো এই অধ্যায় তোমরা কালকে পরীক্ষা দেওয়ার আগে মিনিমাম 3 বার করে পড়ো। আমি অনেক ছন্দ, গল্প, নানা কিছু দিয়ে তোমাদের অধ্যায় পড়াবো। সো ছন্দগুলা, গল্পগুলা বারবার 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 পড়ে এই 2 দিনে মাথায় ঢুকায় ফেলো। অন্য জায়গায় কোথায় পড়ো, কি পড়ো না পড়ো, আই ডোন্ট কেয়ার। আমি তোমাদের অনুরোধ করব এই 2 দিন তোমরা পুরা ডেডিকেটেড টাইম অর্থনৈতিক রসায়নের উপর দাও। কারণ 2018-19 সালে মেডিকেল অ্যাডমিশন টেস্টে অর্থনৈতিক রসায়ন থেকে 5টা প্রশ্ন আসছিল। 2019-20 সালে অর্থনৈতিক রসায়ন থেকে কোনো প্রশ্ন আসে নাই। 2020-21 সালে অর্থনৈতিক রসায়ন থেকে আসতে পারে। সো যখন দেখা যায় যে অধ্যায়টা দিচ্ছে সেই অধ্যায়টা দিয়ে ভাষায় ফেলতেছে, যেমন 2019-20 সেশনে প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন দিয়ে ভাষায় ফেলছে, 2018-19 আবার ভাষায় ফেলছিল অর্থনৈতিক রসায়ন দিয়ে। সো অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারটা ভেরি 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 ইম্পর্টেন্ট এবং আমার পরিশ্রমের উপর অন্তত একটু সম্মান রাখা হইলেও অর্থনৈতিক রসায়নটা তোমরা ভালোভাবে পড়ো। আমি অর্থনৈতিক রসায়ন একদম
গুছিয়ে আনছি। তোমরা অর্থনৈতিক রসায়নটা ভালো করে পড়লে ইনশাল্লাহ তোমাদের অর্থনৈতিক রসায়নে আর কোনো সমস্যা থাকবে না এবং তোমরা প্রত্যেকে অর্থনৈতিক রসায়নের উপর বস হয়ে যাবা। সো দয়া করে আবারও বলতেছি, অর্থনৈতিক রসায়ন 3বার পড়ো, নোট করে পড়ো, সুন্দর করে পড়ো, ঠিক আছে? এর চেয়ে ভালোভাবে তোমাদের কাছে কিভাবে অনুরোধ করা যায় তা আমার জানা নাই। এর চেয়ে ভালোভাবে বলতে হলে খারাপ ভাষায় বলতে হবে, ঠিক আছে? খারাপ ভাষায় বলতে চাই না এখন। সো অর্থনৈতিক রসায়ন এটা 3বার করে ভালো করে পড়বা। কালকের এক্সাম যেন অর্থনৈতিক রসায়ন কারো কালকের এক্সাম যেন খারাপ না হয়। কালকে 50 মার্ক এক্সাম হবে, আমি কষ্ট করে 50টা প্রশ্ন করব, 45-এর নিচে যে পাবে তার খবর আছে, তার বাসায় ফোন দিয়ে যে আমি তার বাসায় কি বলবো সেও বুঝবা না, ঠিক আছে? সো ভালো করে পড়বা। আচ্ছা, এবং আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি, আমাদের ক্লাস, ঠিক আছে? কালকে কার কি হয়েছে না হয়েছে এসব শুনবো না। কালকে সবাই এক্সাম দিবা এবং হচ্ছে যার এক্সাম খারাপ হবে তার বাসায় তো খবর যাবেই, বলে দিলাম। বাসায় এমন কথা বলবো বাসা থেকে বের করে দিবে ধাক্কা দিয়ে। ওকে, আচ্ছা, সো আমরা শুরু করছি অর্থনৈতিক রসায়ন। তো অনুরোধ এবং থ্রেড দুইটাই দেওয়া হয়েছে, এখন আমরা পড়া শুরু করি। দেখো, অর্থনৈতিক রসায়নের পুরা বইটা আমি তোমাদের জন্য দাগায় আনছি, ফুল বই দাগানো। সো তোমাদের এই দাগানো বই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ পুরা বইয়ের A to Z আমি দাগাইছি। একদম রাত 2টা বাজে বসছি, আজকে 7:30 পর্যন্ত পুরা জিনিসটা দাগায়া এই জিনিসটা নিয়ে পুরো একটা প্রিপারেশন নিয়ে আমি তোমাদের পড়াইতে আসছি। সো আজকের ক্লাস আশা করি তোমাদের ভালো লাগবে। সো আজকের ক্লাসটা হচ্ছে মেনলি অর্থনৈতিক রসায়ন, দ্যাট মিনস হচ্ছে মানি। এইখানে বোঝানো হয়েছে যে বাংলাদেশের অর্থনীতিতে রসায়নের কেমন ভূমিকা আছে, যে বাংলাদেশে কিছু শিল্প কারখানা গড়ে উঠেছে, সেই শিল্প কারখানাগুলো মেইনলি কেমিক্যাল সাবস্টেন্সগুলো নিয়ে সেই শিল্প কারখানাগুলো গঠিত। তুমি যদি বলো যে সবচেয়ে বড় কারখানা বলতে গেলে আমরা সার কারখানার কথা বুঝি, সারের মধ্যে কী আছে আমরা জানি, আমরা সিমেন্ট বা সার, তারপর সিমেন্ট কারখানা বলি, সিমেন্ট একটা কেমিক্যাল সাবস্টেন্স, প্রাকৃতিক গ্যাস বলো, কয়লা বলো, সব কিছু আমাদের কেমিক্যাল সাবস্টেন্স। এই কেমিক্যাল সাবস্টেন্সগুলো আমাদের ইকোনমিতে হেল্প করে, দ্যাটস ওয়াই এগুলোকে বলা হয় অর্থনৈতিক রসায়ন বলা হয়। সো বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র দিয়ে শুরু হয়েছে। বাংলাদেশে কয়টা প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে? বাংলাদেশে মোট 29টা প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে। তোমাদের বইয়েও যদিও হচ্ছে 27টা প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের কথা বলা আছে, বাট আমি উইকিপিডিয়া সাইট দিয়ে দেখেছি বাংলাদেশে 29টা গ্যাস ক্ষেত্রের নাম রয়েছে এবং 2017 সালের ডাটা অনুযায়ী। বইয়ে কী কারণে ভুল দেওয়া হয়েছে এবং কত বছর ধরে ভুল পরিশোধ করেন না জানি না আমি। সো বাংলাদেশে হচ্ছে যে তোমার 29টা প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে। প্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় সিলেটের হরিপুরে 1995-এ। সিলেটের হরিপুরে হচ্ছে বাংলাদেশের প্রথম যে গ্যাস ক্ষেত্র আছে সেটা বের হয়। এরপর 29তম যে গ্যাস ক্ষেত্রটা রয়েছে এটা 2007 হবে না, এটা 2017 সাল হবে। 2017 সালে ভোলার শাহবাজপুরে এই 29তম গ্যাস ক্ষেত্র পাওয়া গিয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে বৃহত্তর সিলেটে, বা সিলেট বিভাগে বাংলাদেশের সবচেয়ে বেশি গ্যাস ক্ষেত্র রয়েছে। প্রাকৃতিক গ্যাস আসলে কি? প্রাকৃতিক গ্যাস আমি কি বলবো, মাটির ভেতর যে শিলা স্তরগুলো রয়েছে সেই শিলা স্তরের মধ্যে সঞ্চিত পেট্রোলিয়াম খনিজ তেলের উপরিভাগ বা পৃথকভাবে ভূগর্ভে অতি উচ্চ চাপে, কেমন থাকে? অতি উচ্চ চাপে সঞ্চিত বিভিন্ন গ্যাসীয় হাইড্রোকার্বন মানে কার্বন হাইড্রোজেন গঠিত যৌগ, দ্যাট মিনস আমরা বলতে পারি জৈব যৌগ। জিকেতেও তো 26-27 দেওয়া। আচ্ছা ওকে তাওরিন নাদিয়া, উই ক্যান চেক। আসো, বাংলাদেশে গ্যাস ক্ষেত্র, এই দেখো বাংলাদেশের গ্যাস ক্ষেত্র প্রথম 1995 না, এটাও ভুল লেখা লাইছে আবেগে, 1955 হবে, সরি 1955। ওকে 1955। ওকে দেখো, সো যেটা বলতেছিলাম, এই যে দেখো 1955 হরিপুর, ছাতক, রশিদপুর, কৈলাসটিলা, তিতাস, হবিগঞ্জ থেকে শুরু করে কত, এই যে খেয়াল করো কত আসছে, 29 আসে। বাট 27টা কেন বলা অনেক জায়গায়? তোমাকে যদি বলে যে বাংলাদেশে হচ্ছে গ্যাস ক্ষেত্র কয়টা, এখন হচ্ছে যে আমরা নর্মালি 29টা বলি, 27টা বলে বা কম টম বলে, কারণ কি এই যে লালমাই গ্যাস ক্ষেত্র আর ভাঙ্গুরা গ্যাস ক্ষেত্র আছে না, এই ভাঙ্গুরা গ্যাস ক্ষেত্রটার বর্তমানে কোনো
এই এখন বর্তমানে উত্তোলন করা হয় না, লালমাই থেকেও করা হয় না, মৌলভীবাজারটা থেকেও হচ্ছে যে করা তারপর মানে হচ্ছে কি হয়তো কয়েকটা বন্ধ হয়ে গেছে বা কয়েকটা চলে না এখন বর্তমানে। বাট তোমাকে যদি বলে বাংলাদেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কয়টা বা কয়টা প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে, অবশ্যই 29টা প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র বাংলাদেশে আছে। এখন এখানে হয় কি হয় না সেটা আমার দেখার ব্যাপার না, আমার দেখার ব্যাপার হচ্ছে বাংলাদেশে 29টা প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে। উইকিপিডিয়ার নিউজ, বাপিক্সের নিউজ, জিকে বইয়ে হয়তো আপডেটেড করে দেওয়া হয়নি বা কোনো কারণে ভুল দেওয়া আছে। সো বাংলাদেশে 29টা গ্যাস ক্ষেত্র রয়েছে। প্রথম গ্যাস ক্ষেত্র হরিপুরে 1955, 29 গ্যাস ক্ষেত্র ভোলাতে 2017 সালে আবিষ্কৃত হয়, ভোলার শাহবাজপুরে। ওকে, তো গ্যাস ক্ষেত্রের গ্যাস আমরা বলি যে কতটুকু গ্যাস রয়েছে, এটা আমরা বিসিএফ দ্বারা বুঝাই, যে বিলিয়ন কিউবিক ফিট দ্বারা আমরা বুঝাই। এবং বাংলাদেশে গ্যাস ক্ষেত্র আছে 29টা, বাট পুরা বাংলাদেশকে গ্যাস উত্তোলন করার জন্য 23টা ব্লকে ভাগ করা গিয়েছে। সো এই ব্লক সংখ্যা জানতে হবে কয়টা ব্লক, 23টা। কিন্তু গ্যাস ক্ষেত্র কয়টা, গ্যাস ক্ষেত্র 29টা গ্যাস ক্ষেত্র রয়েছে। এখন আসো যে প্রাকৃতিক গ্যাসের উপাদান। আমাদের প্রাকৃতিক গ্যাস আমরা প্রথমেই বলে নিচ্ছি এটা হাইড্রোকার্বন হয়, মানে C1 থেকে C4 হাইড্রোকার্বন সমূহ কক্ষ তাপমাত্রায় গ্যাসীয়। সো গ্যাসীয় হাইড্রোকার্বনগুলাই থাকবে, তার মানে C1 থেকে C4 এর মধ্যে বেশি থাকবে। এছাড়া কিছু উচ্চতর হাইড্রোকার্বন বাষ্প থাকে। খেয়াল করে দেখো যে প্রাকৃতিক গ্যাসের মধ্যে আমার নজরে রাখতে হবে যে কোন উপাদানটা আছে। প্রাকৃতিক গ্যাসের মধ্যে আমার নজরে রাখতে হবে হাইড্রোজেন সালফাইড আছে কি নাই। হাইড্রোজেন সালফাইডটা একটা দুর্গন্ধযুক্ত, ডিম পচার গন্ধ আসে হাইড্রোজেন সালফাইড থেকে। এই হাইড্রোজেন সালফাইড যত বেশি, গ্যাস তত নিম্ন মানের হয়। হাইড্রোজেন সালফাইডের পরিমাণ যদি 5.7 মিলিগ্রাম পার মিটার কিউব থাকে, এর চেয়ে যদি কম থাকলে মিষ্টি মিষ্টি লাগবে, জন্য বলবো সুইট গ্যাস। আর যদি হাইড্রোজেন সালফাইড বেশি থাকে তাহলে হচ্ছে যে তিতা লাগবে, একটু হচ্ছে টকটক লাগবে, কি আমরা কি বলবো, সাওয়ার গ্যাস বলবো। ঠিক আছে, এখন তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো 5.7 মিলিগ্রাম পার মিটার কিউব এটাকে এই একক ছাড়া আমরা আর কোন এককে প্রকাশ করতে পারতাম? $5.7 মিলিগ্রাম পার মিটার কিউব ধরো তুমি অন্য কোনো একটা এককে প্রকাশ করতে চাও, কোন এককে প্রকাশ করতে পারবে? দেখো আমি উইকিপিডিয়া দেখায় দিছি ভাই, এর বেশি আমি আর কিছু জানি না। পিপিএম, ভেরি গুড, এটাকে আমরা পিপিএম এ প্রকাশ করতে পারবো। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস অনেক ভালো, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে হাইড্রোজেন সালফাইডের পরিমাণ কম। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে সবচেয়ে বেশি। মিথেন কত দেখো, 93.68% থেকে 98% থাকে। 93.68% থেকে বিয়ানীবাজার যে গ্যাস ক্ষেত্র রয়েছে, বিয়ানীবাজার গ্যাস ফিল্ডে 93.68 থাকে। আর রশিদপুরের যে গ্যাস ক্ষেত্র রয়েছে, রশিদপুরের গ্যাস ক্ষেত্রে 98% মিথেন রয়েছে। তাহলে যদি তোমাকে প্রশ্ন আসে যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের মধ্যে সবচেয়ে বেশি মিথেন কোথায় পাওয়া যায়, উত্তর হবে রশিদপুর। যদি প্রশ্ন আসে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের মধ্যে কোথায় সবচেয়ে কম গ্যাস পাওয়া যায়, উত্তর হবে বিয়ানীবাজার। ঠিক আছে, আচ্ছা, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস তাহলে কিন্তু উন্নত মানের প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের যদি প্রকারভেদ করি আমরা, তাহলে দেখা যায় প্রাকৃতিক গ্যাস দুই টাইপের হতে পারে, একটা শুষ্ক আর একটা হচ্ছে আর্দ্র। সবসময় মনে রাখবা আর্দ্র মানে পানি, আর এখানে তো গ্যাসের মধ্যে পানি থাকবে না, থাকবে পেট্রোলিয়াম। সো তরল পেট্রোলিয়াম, খেয়াল করো, তরল পেট্রোলিয়াম যদি না থাকে তখন তাকে আমরা বলবো শুষ্ক প্রাকৃতিক গ্যাস। আর তরল পেট্রোলিয়াম যদি থাকে, তরল মানেই হচ্ছে আর্দ্র, তার মানে আর্দ্র প্রাকৃতিক গ্যাস। যেখানে তরল কোনো কিছু থাকবে বা তরল পেট্রোলিয়াম থাকবে, তরল পেট্রোলিয়াম থাকার ফলে মিথেন গ্যাসও সেখানে সবচেয়ে কম থাকবে। আর যদি তরল পেট্রোলিয়াম না থাকে তাহলে মিথেন গ্যাস সবচেয়ে বেশি থাকবে, মানে তরল কিছু নাই, মিথেন সবচেয়ে বেশি। যেমন শুষ্ক প্রাকৃতিক গ্যাসে মিথেন গ্যাস বেশি থাকে, যেমন সিলেটের রশিদপুরে হচ্ছে 98% মিথেন থাকে। কোথায়? সিলেটের রশিদপুরে 98% মিথেন থাকে। আর্দ্র প্রাকৃতিক গ্যাস, আর্দ্র প্রাকৃতিক গ্যাসের হচ্ছে নলকূপে তরল পেট্রোলিয়াম থাকে। তরল পেট্রোলিয়াম থাকলে কি হবে, মিথেন কমে যাবে, মিথেনের সাথে পেন্টেন, হেক্সেন, হেপটেন এরা থাকতে পারে। এখন এখানে কিছু কথা দেখো যে গ্যাস ক্ষেত্র 29টা, সক্রিয় নলকূপ, পানি উঠতেছে মানে গ্যাস উত্তোলন করা হচ্ছে কয়টা থেকে, 101টা থেকে, 101টা থেকে। ঠিক আছে, ব্লক সংখ্যা 23টা আছে এবং সর্বাধিক মিথেন কোথায় পাওয়া যায়, রশিদপুরে। হাইড্রোজেন সালফাইড অনুপস্থিতি বলা যায় প্রায় বাংলাদেশের গ্যাস ক্ষেত্রের মধ্যে। এখন তোমার জানতে হবে শুষ্ক গ্যাস আর আর্দ্র গ্যাস। দেখো আর্দ্র গ্যাসে কিন্তু সব কিছুই থাকে, শুষ্ক গ্যাসে কিছু কিছু জিনিস থাকে না। কি কি থাকে না, পেন্টেন, হেক্সেন,
হেপটেন, 6-7, 5-6-7, 5-6-7 থাকে না, আর এখান থেকে হাইড্রোজেন সালফাইডটা থাকে না। এই চারটা জিনিস আমাদের শুষ্ক গ্যাসে থাকে না, কারণ শুষ্ক গ্যাসে তরল পেট্রোলিয়াম থাকে না, এখানে মিথেনের পরিমাণ বেশি থাকে। শুষ্ক গ্যাসে পেন্টেন, হেক্সেন, হেপটেন আর হাইড্রোজেন সালফাইড থাকতে পারে না। এখন প্রাকৃতিক গ্যাস কোথায় ব্যবহার করা যায়? প্রাকৃতিক গ্যাস ব্যবহারের অন্যতম একটা বড় উৎস হচ্ছে রাসায়নিক সার কারখানায়, যে ইউরিয়া সার তৈরিতে ব্যবহার করা যায়। তারপর হচ্ছে যে দেশের গ্যাস চাহিদার 31% পূরণ করে তিতাস গ্যাস ফিল্ড। তো পরীক্ষায় যদি তোমার আসে যে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটা, উত্তর কী হবে? তিতাস গ্যাস ফিল্ড। আমরা তো আসলে গ্যাস ফিল্ড বলতে কি বুঝি? তিতাসই তো বুঝি, তাই না? এবং আমরা যে ব্যারেলে হিসাব করি, ব্যারেলটা মেনলি তেলের ক্ষেত্রে হিসাব করে, যে ব্যারেল, এক ব্যারেল কত লিটার? 159 লিটার, 159 লিটার। এবং এটা হচ্ছে 42 US গ্যালন, US হিসাব করলে গ্যালন আসে। ব্যারেল কয় লিটার এটা মনে রেখো, 159 লিটার। কারণ দেখা যায় মানে চীন, সৌদি, তারপর হচ্ছে আমেরিকা, এদের মধ্যে তেল নিয়ে যুদ্ধ লাগা যায়, মানে তেল নিয়ে যুদ্ধ। দেখো বাপেক্সের ফুল ফর্ম জানবা, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন, এটা হচ্ছে বাপেক্স। এখন দেখো এখান থেকে তোমাকে আমি যেটা মনে রাখতে বলছি তুমি মনে রাখছো অলরেডি। মিথেন সবচেয়ে কম বিয়ানীবাজার, শাহবাজপুর, সবচেয়ে বেশি রশিদপুরে মিথেনের পরিমাণ, আর কিছু জানা লাগবে না। ইউরিয়া সার উৎপাদনের পর, এটা প্রাকৃতিক গ্যাস, ইউরিয়া সার উৎপাদনের পর প্রাকৃতিক গ্যাসের ব্যবহার হচ্ছে জ্বালানি হিসাবে। আমাদের ঘর বাড়িতে আমরা জ্বালানি হিসাবে প্রচুর প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি। এখন তুমি তোমার ঘরে উকি দিয়ে দেখতে পারো, তোমার আম্মু চুলা জ্বালায় রাখছে নিশ্চয়ই, এবং আমাদের মায়েরা চুলা বন্ধ করে না। কেন বন্ধ করে না? যে চুলা বন্ধ করলে আরেকটা ম্যাচ দিয়া হচ্ছে ম্যাচের কাঠি নষ্ট করা লাগবে, মানে এমন একটা ব্যাপার যে ম্যাচের কাঠির দাম বেশি গ্যাস থেকে। কিন্তু আমাদের প্রাকৃতিক গ্যাস কিন্তু ক্রমাগত কমছে। প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি কোথায় ব্যবহৃত হয়? বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2017-18 সালের প্রশ্ন, যে প্রাকৃতিক গ্যাস কোথায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? ডেন্টালে ব্যবহৃত হয়। এখন হচ্ছে যে এইখানে বলা আছে কত পার্সেন্ট? 55%। এখন প্রাকৃতিক গ্যাস কোথায় ব্যবহৃত হয়, কোথায় ব্যবহৃত হয় না, এটা নিয়ে মিস্টার বশির সাহেব খুব ভাবাভাবি করতেছিলেন। যে বশির সাহেবের চিন্তায় আসলো যে প্রাকৃতিক গ্যাস কোথায় ব্যবহৃত হয়, এত প্রাকৃতিক গ্যাস। তো বশির সাহেব কী করতেছিল, যে তিনি গাড়িতে বসে চা খাচ্ছিলেন। এই ছন্দটা মনে রাখবা, যে বশির বসেই গাড়িতে চা খায়। যে বশির কী করছে? বসতে, বৈশা গাড়িতে চা খাচ্ছে। তো বশির বসেই গাড়িতে চা খায়। তো গাড়িতে তো বসেই চা খাবে, গাড়ির মধ্যে তো আর দাঁড়ানো যায় না, গাড়ির জায়গা তো কম। তো বশির বসেই গাড়িতে চা খায় দ্বারা কি হবে? দেখো বশিরের ব দ্বারা হবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আমার মোট ব্যবহৃত হয় 55% প্রাকৃতিক গ্যাস। স দ্বারা হবে শিল্পক্ষেত্র, শিল্পক্ষেত্রে হয় 17%। বসে দ্বারা আসে হচ্ছে বাসা বাড়ি, বসে দ্বারা কি আসে? বাসা বাড়ি, বাসা বাড়িতে 12%। রশ্মি দ্বারা ইউরিয়া, ইউরিয়া উৎপাদনে 10%। গাড়িতে দিয়ে কি? গাড়িতে মানে হচ্ছে গাড়িতে, সিএনজিতে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হিসাবে 5%। চা, এই যে আমি চা খাচ্ছি, চা বাগানে চা উৎপাদন করার জন্য 1% ব্যবহৃত হয়। তো বসেই গাড়িতে চা খায়। সো বশিরের ব দ্বারা 55%। কি? তার মানে 55, 17, 12, 10, 5, 1। প্রথমে এভাবে মনে রাখো, 55, 17, 12, 10, 5, 1। বশিরের ব দ্বারা বিদ্যুৎ, মানে বিদ্যুৎ মানে 55। আমার সাথে সাথে একটু বলো, স দ্বারা কি? বশিরের স দ্বারা শিল্পক্ষেত্র 17%। তারপর বসে দ্বারা বাসা বাড়ি মানে কত পার্সেন্ট? 12%। ঈদের রশ্মি দ্বারা ইউরিয়া 10%, গাড়িতে 5%, চা তৈরিতে 1% ব্যবহৃত হয়। সো এইটা লাগবে। এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2018-19 সালের প্রশ্ন, যে বিদ্যুৎ উৎপাদনে মোট প্রাকৃতিক গ্যাসের কত পার্সেন্ট ব্যবহৃত হয়? 16% ব্যবহৃত হয়। কয়লা, কয়লাকে বাংলাদেশের বলা হয় ব্ল্যাক ডায়মন্ড বলা হয়। এখন দেখো কয়লা জন্য মনে রাখবা যে কয়লা 4 প্রকারের কয়লা পাওয়া যায়: পিট কয়লা, লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লা। সো এইটা দিয়ে মনে রাখবা যে ব্ল্যাক ডায়মন্ড, পৃথিবীতে আরেকজন মানুষকে ব্ল্যাক ডায়মন্ড বলা হইতো। সেই ব্ল্যাক ডায়মন্ড আরেকজন মানুষ আছে, সে হচ্ছে যে ব্রাজিলের বিখ্যাত ফুটবল খেলোয়াড় পেলে, যার নাকি হচ্ছে 1200 গোল ছিল। যদিও সেই টাইমে কোনো গোল পোস্ট থেকে শুরু করে অনেক কিছু অফসাইড টফসাইড ছিল না, এগুলো নিয়ে নানা বিতর্ক আছে। সো পেলেকে বলা হয় সর্বকালের সেরা খেলোয়াড়, এবং পেলে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। সো পেলের নাম দিয়ে আমরা কয়লাগুলোর নামও মনে রাখবো: পেলের বিয়া,
পেলের বিয়ে দিয়ে কি সিরিয়ালটা মাথায় রাখতে হবে। পেলের প দ্বারা পিট কয়লা, পেলের ল দ্বারা লিগনাইট কয়লা, বি আর ব দ্বারা বিটুমিনাস কয়লা, সরেয়া দ্বারা অ্যান্থ্রাসাইট কয়লা। ভালো করে মাথায় ঢুকে ফেললো যে কয়লা, কয়লার নাম মনে রাখবো কি পেলের বিয়া, পেলের প দ্বারা কি পিট কয়লা, ল দ্বারা লিগনাইট কয়লা, ব দ্বারা বিটুমিনাস কয়লা, সরেয়া দ্বারা অ্যান্থ্রাসাইট কয়লা। সো এই যে 4 ধরনের কয়লা, এই 4 ধরনের কয়লার মধ্যে এই দেখো যে বাম থেকে ডানে নরম থেকে শক্ত হয়, তার মানে সবচেয়ে বামে যে ছিল পেলের প মানে হচ্ছে পিট কয়লা, সে সবচেয়ে নরম। আর সবার লাস্টে যে আছে সরে আ মানে অ্যান্থ্রাসাইট কয়লা, সে সবচেয়ে শক্ত, তার মানে নরম থেকে শক্ত হয়। এখন কোনো জিনিস অনেক শক্ত, সেই জিনিসটাকে তুমি নরম করতে চাও, তার মানে কি দিয়ে নরম করবা? পানি দিবা। তার মানে যেটা হচ্ছে আমার নরম সেখানে কি বেশি? পানি বেশি। আর যেটা আমার শক্ত সেখানে কি কম? পানি বা আর্দ্রতা কম। তাহলে পানি বেশি কোন কয়লায়? পিট কয়লায়। পানি কম কোন কয়লায়? অ্যান্থ্রাসাইট কয়লায়। এখন কয়লার প্রধান উপাদান কি? কয়লার প্রধান উপাদান হচ্ছে কার্বন। যেখানে পানি বেশি থাকবে সেখানে কি কার্বন বেশি থাকবে? কখনোই না, পানি বেশি কার্বন কম। তার মানে পিট কয়লার মধ্যে পি দ্বারা বুঝাচ্ছি পানি বেশি কার্বন কম, আর অ্যান্থ্রাসাইট কয়লায় কি কম? পানি কম কার্বন বেশি। তাহলে সবচেয়ে উন্নত কয়লা যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এখান থেকে, আমার কমেন্টে জানাও তো সবচেয়ে উন্নত কয়লা তাহলে কোনটা হবে? সবচেয়ে উন্নত কয়লা কোনটা? অ্যান্থ্রাসাইট কয়লা। অ্যান্থ্রাসাইট কয়লা সবচেয়ে উন্নত প্রকৃতির, এবং অ্যান্থ্রাসাইটের মধ্যে পানি কম থাকে, কার্বন সবচেয়ে বেশি থাকে। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, অ্যান্থ্রাসাইট কয়লা। আর যদি বলি সবচেয়ে অনুন্নত কয়লা কোনটা, সেটা পিট কয়লা সবচেয়ে অনুন্নত কয়লা। এবং লিগনাইটের বর্ণ হচ্ছে বাদামি হয়, আর বিটুমিনাস কয়লাটা কালো নরম কালারের হয়। এখন খেয়াল করো যে বাংলাদেশে কয়লা ক্ষেত্র আছে 5টা। কয়লা ক্ষেত্র কয়টা? 5টা। সবচেয়ে পুরাতন কয়লা ক্ষেত্র কোথায়? জামালগঞ্জে। সবচেয়ে বড় কয়লা ক্ষেত্র কোনটা? দিনাজপুরের ফুলবাড়িয়া সবচেয়ে বড় কয়লা ক্ষেত্র বাংলাদেশের। যদিও দিনাজপুরের ফুলবাড়িয়া কয়লা উত্তোলন নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। এখন দেখো বাংলাদেশে কয়লার ব্যবহার ও মান, এখানে মনে রাখবা এই পেজে যা আছে এই পেজ তোমার মেডিকেল অ্যাডমিশন থেকে শুরু করে যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য 200% ইম্পর্টেন্ট। এখন তুমি জানো পেলের বি আ, তার মানে পিট কয়লা, লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লা। এখন আমাদের কয়লার মধ্যে 3টা জিনিস আমাদের দেখতে হয়। ডাব্লিউ দ্বারা বুঝাচ্ছি ওয়াটার, সি দ্বারা বুঝাচ্ছি কার্বন, আর বিটিইউ দ্বারা বুঝাচ্ছি ব্রিটিশ থার্মাল ইউনিট। কয়লাগুলার যে জ্বালানি মান, সেই জ্বালানি মানকে বলা হয় ক্যালোরিফিলিক মান। কয়লার যে জ্বালানি মান, সেই কয়লার জ্বালানি মানকে বলা হয় ক্যালোরিফিলিক মান। সো এই ক্যালোরিফিলিক মান বিটিইউ এককে প্রকাশ করা হয়। ক্যালোরিফিলিক মান বিটিইউ এককে প্রকাশ করা হয়। অস্থি কয়লা কাকে বলা হয়? অস্থি কয়লা আমি যতটুকু জানি হচ্ছে যে লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লাকে অস্থি কয়লা বলা হয়। ওকে, আমরা সার্চ দিয়ে দেখে ফেলি, যেহেতু আমি ওই জিনিসটা জানি না। অস্থি কয়লা, আচ্ছা অস্থি কয়লা তো মোস্ট প্রবাবলি ভিন্ন একটা কয়লা। অস্থি কয়লার টার্মটা কোথাও নাই। তো এই 3টা জিনিস আমার জানা ইম্পর্টেন্ট। খেয়াল করো যে পিট কয়লায় আগেই বইলা নিছি পানি বেশি, বিটুমিনাস কয়লায় পানি এত কম ওরা ক্রস দিয়ে রাখছে যে ওরা জানেই না পানি কতটুকু। পিট কয়লায় যেহেতু পানি বেশি, দ্যাট মিনস কার্বন কম, এবং অ্যান্থ্রাসাইট কয়লায় যেহেতু পানি কম তার মানে কার্বন বেশি। পিট কয়লায় দেখো যে পানির পরিমাণ প্রায় 80% হয়, আর কার্বনের পরিমাণ হয় 20%। লিগনাইট কয়লায় পানির পরিমাণ কমে যায়, কারণ আস্তে আস্তে উন্নতর দিকে যাচ্ছে। লিগনাইট কয়লার মধ্যে হচ্ছে পানির পরিমাণ 40% হয়, কার্বনের পরিমাণ হয় 25%। বিটুমিনাস কয়লায় পানির পরিমাণ আরও কমে, হয়ে যায় 15.9%, আর বিটুমিনাস কয়লায় কার্বনের পরিমাণ 44% হয়।
পিট কয়লায় অ্যান্থ্রাসাইট কয়লায় পানির পরিমাণ বলাই নেই, অ্যান্থ্রাসাইট কয়লায় পানির পরিমাণ বলেই নেই, কিন্তু হচ্ছে যে এই যে আমাদের কার্বনের পরিমাণ অ্যান্থ্রাসাইট কয়লায় সবচেয়ে বেশি, 86 থেকে 88%। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্থ্রাসাইট কয়লায় কার্বনের পরিমাণ কত? 88 থেকে 88%। তোমার যদি মনে না থাকে, তুমি তো এই সিরিয়ালটা মনে আছে তাই না, তোমার এই সিরিয়ালটা মনে আছে পেলের বিয়া, তো তুমি মনে রাখো যে ওয়াটার হচ্ছে 80-40-15, 80-40-15, এটা হচ্ছে পিট, লিগনাইট, বিটুমিনাস। অ্যান্থ্রাসাইটে ওয়াটারের কথা বলা নেই। কার্বনটা তুমি চোখ বন্ধ করে মনের চেষ্টা করো, 20, 25, 40 আর 86 to 88, তার মানে ওটা অ্যান্থ্রাসাইট কয়লা। বিটিইউ যেটা আছে, বিটিইউ ব্রিটিশ থার্মাল ইউনিট, ব্রিটিশ থার্মাল ইউনিট প্রথম 3টা কয়লার না অল্প অল্প করে বাড়ে। পিট কয়লার ব্রিটিশ থার্মাল ইউনিট ধরো 10K মানে 10,000, লিগনাইট কয়লার 10,500, বিটুমিনাস কয়লায় 11,000, কিন্তু অ্যান্থ্রাসাইটে গিয়ে লাভ দিয়ে 14,500 হয়ে যায়। অ্যান্থ্রাসাইট কয়লার মধ্যে হচ্ছে যে এই বিটিইউ কত? 14,500। তো এই 3টা সিরিয়ালের মান চোখ বন্ধ করে মুখস্থ করবা। প্রথমে তো তুমি জানো পেলের বিয়া, তুমি সিরিয়াল জানো, এখন তুমি জাস্ট মনে রাখবা, চোখ বন্ধ করো, ওয়াটার কত? 80-40-15, কার্বন কত? 20, 25, 44, 86 to 88, বিটিইউ কত? বিটিইউ হচ্ছে 10K, 10.5K, 11K, 14.5K। এবং এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল 2016-17 সালে, যে অ্যান্থ্রাসাইট কয়লায় বিটিইউ কত। সো এই 3টা ইনফরমেশন একদম আমাদের ঝাইরা ফেলতে হবে। এবার যদি আসো যে বড়পুকুরিয়ার ক্যালোরিফিলিক মান, এটাও পরীক্ষায় আসে যে 11,040, এটা হচ্ছে বড়পুকুরিয়ার বিটিইউর মান, বিটিইউ পার পাউন্ড, মানে 1 পাউন্ড কয়লাকে পোড়াইলে কতটুকু আমরা এনার্জি পাবো। বিটিইউ মানে ব্রিটিশ থার্মাল ইউনিট। দেখো বিটিইউ হচ্ছে 1 পাউন্ড, যে তোমরা কেক কিনতে যাও না, 1 পাউন্ডের কেক, 1 পাউন্ডের কেক, তো 1 পাউন্ডের কেকে কিন্তু আধা কেজিও থাকে না, 1 পাউন্ডের কেকে থাকে কত? 450 গ্রাম, 453.59 গ্রাম 1 পাউন্ড। এবং এইটার এতটুকু 1 ফারেনহাইট ডিগ্রি বৃদ্ধি করতে এতটুকু তাপমাত্রা, 1 পাউন্ড পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে ব্রিটিশ থার্মাল ইউনিট বা বিটিইউ বলে। এই মানটা মনে রাখতে হবে। ক্যালোরিফিলিক মান বা বিটিইউ হচ্ছে 1055 জুল বা 252.145 ক্যালোরি। লিগনাইট কয়লা নিয়ে কথাবার্তা বলা শেষ। এখন হচ্ছে যে কোন কয়লা কি তৈরি করে এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, সো মেইন কথাগুলো আমি বলে ফেলছি এখান থেকে কোন কয়লা কি করে। এখন আমি তোমাদের একটু আলাদাভাবে বলতে চাই যে কোন কয়লা কি কাজ করে। তো মনে রাখবা যে আমাদের 4 ধরনের কয়লা আছে। সবচেয়ে অনুন্নত হচ্ছে পিট কয়লা। তো পিট কয়লা অনুন্নত দেখে অনুন্নত কাজই করবে, গরিবদের কাজ করবে। ট্রেনে কি বড় লোকরা চলে না গরিবরা চলে? এখন বলবা ভাই ট্রেনে তো বড় লোকরা চলে, বড় লোকরা ইন্ডিয়ান বড় লোকরা চলে, বাংলাদেশের বড় লোকরা ট্রেনে চলে না। সো ট্রেনের জন্য যে চলে গরিবরা, পিট কয়লা একটু গরিব গরিব ভাব, পানি বেশি, দ্যাটস ওয়াই পিট কয়লা ব্যবহার হয় রেলওয়ের লোকোমোটিভে এবং বয়লারে জ্বালানি রূপে। তো এই পিট কয়লা ব্যবহার হয় রেলওয়ের লোকোমোটিভ আর বয়লারের জ্বালানি রূপে। লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট তিনোটাই ব্যবহার হয় হচ্ছে আমার বিদ্যুৎ উৎপাদন করার জন্য। লিগনাইট কয়লা দেখো বিদ্যুৎ উৎপাদন, বয়লারের জ্বালানি, প্রডিউসার গ্যাস তৈরি করে। সো লিগনাইট কয়লা বিদ্যুৎ উৎপাদন, তার মানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বিদ্যুৎ উৎপাদনে কোনটা ব্যবহৃত হয় না, তোমার অ্যান্সার হবে পিট কয়লা। সো লিগনাইট হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, বয়লারের জ্বালানি রূপে, প্রডিউসার গ্যাস তৈরিতে ব্যবহার হয়। বিটুমিনাস কয়লা বিদ্যুৎ উৎপাদন, অ্যান্থ্রাসাইট কয়লা বিদ্যুৎ উৎপাদন আর ধাতু নিষ্কাশন। অ্যান্থ্রাসাইটের ক্ষেত্রে একটা স্পেসিফিক টার্ম আছে যে ধোঁয়াবিহীন জ্বালানি রূপে বিদ্যুৎ উৎপাদনের ব্যবহার। এখন যদি আমি তোমাকে আলাদাভাবে উল্লেখ করে দিই যে বিদ্যুৎ উৎপাদন ছাড়া আমি যদি তোমাকে বলি যে ধোঁয়াবিহীন জ্বালানি রূপে বিদ্যুৎ উৎপাদনে কোনটা ব্যবহার হয়, তখন হবে অ্যান্থ্রাসাইট কয়লা। আমি যদি তোমাকে বলি বিদ্যুৎ উৎপাদনে কোনটা ব্যবহৃত হয়, তখন কিন্তু অ্যান্থ্রাসাইটও হয়, বিটুমিনাসও হয়, লিগনাইটও হয়। আচ্ছা, অস্থি কয়লা মোস্ট প্রবাবলি হচ্ছে যে আসলে মানুষের অস্থি থেকে কয়লা হয় না, ওইটা মনে হয় দেখতে অস্থির মতো, দ্যাটস হয়তো অস্থি কয়লা বলে। তো আমি জানি না অস্থি কয়লার ব্যাপারটা। কয়লার মান দেখো, কয়লার মান নির্ণয় করার জন্য আমার 5টা জিনিস দরকার। কী কী? কয়লার ক্যালোরিফিলিক মান, 6টা ক্রাইটেরিয়া দেখে, 6টা বৈশিষ্ট্য, মানে বাংলাদেশের যে কমিটি আছে তারা হচ্ছে যে 6টা বৈশিষ্ট্য সূচক ক্রাইটেরিয়া ভিত্তিক বা বাংলাদেশের কয়লার মান নিরূপণ করে। একটা দেখে কয়লার ক্যালোরিফিলিক মান বা বিটিইউ, একটা হচ্ছে শতকরা সালফার দেখে, একটা হচ্ছে শতকরা কার্বন দেখে, একটা উদ্বায়ী বস্তু দেখে, একটা শতকরা জলীয় বাষ্প, একটা ছাই বা অ্যাশ দেখে। সো
আমাদের ক্ষেত্রে কয়লা কোনটা উন্নত এটা জানার জন্য ক্যালোরিফিলিক মান এবং মিক্সড কার্বনের পরিমাণ, হিটিং ভ্যালু, এই দুটো খুব ইম্পর্টেন্ট কথা। এখন আমি যদি তোমাদের বলি এই জিনিসগুলো তুমি কিভাবে মনে রাখবে, এই জিনিসগুলো মনে রাখার ছন্দ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পপুলার এক্সাম যেটা রয়েছে বিসিএস পরীক্ষা। এই বিসিএস পরীক্ষার কারো স্বপ্ন পূরণ হয়, কারো স্বপ্ন পুরে ছারখার হয়ে যায়। সো বিসিএস উড়ে ছাই হয়ে যা মানে একজন মানুষ বিসিএস দিতে 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 ত্যক্ত বিরক্ত, সে বিসিএসে বলতেছে বিসিএস তুই উড়ে ছাই হয়ে যা। তো বিসিএস এর বি দ্বারা আসে কি বিটিইউ, নট বিটিএস, ঠিক আছে। সি দ্বারা আসে কি কার্বন, এস দ্বারা কি আসে সালফার, তার মানে বি দ্বারা বিটিইউ, সি দ্বারা কার্বন, এস দ্বারা সালফার। উড়ে দ্বারা কি আসে, উড়ে দ্বারা আসে উদ্দায়ী গ্যাস, ছাই দ্বারা ছাই অ্যাশ, যা দ্বারা জলীয় বাষ্প। সো এই যে ম্যাটারগুলো রয়েছে, এই ম্যাটারগুলো এই তিন ছয়টা জিনিস আমরা হচ্ছে যে দেখি আমাদের কয়লার মান নির্ধারণের জন্য। তাহলে কি কি দেখি, বিসিএস উড়ে ছাই হয়ে যায়, বি দ্বারা বিটিইউ, সি দ্বারা কার্বন, এস দ্বারা সালফার, তারপর হচ্ছে উড়ে দ্বারা উদ্দায়ী, ছাই দ্বারা ছাই বা অ্যাশ, যা দ্বারা জলীয় বাষ্প। সো বিসিএস উড়ে ছাই হয়ে যায়। এবার তোমরা ছয়টা জিনিসের নাম লেখো, কমেন্টে সবাই ছয়টা উপাদানের নাম লেখো। সামনে থাকলে এই জিনিস মুখে বলায় বলায় মুখস্থ করে দিতাম তোমাদের। বলো কোন ছয়টা জিনিস লেগে, ছন্দটা মনে রাখো, বিসিএস উড়ে ছাই হয়ে যায়। হাইড্রোজেন সালফাইড 2 4 6, ঠিক আছে। ওকে, তো এই জিনিসগুলো আমরা দেখব। এখন ধরো তোমাকে একটা কয়লার মান নির্ণয় করতে বললো, এখান থেকে তুমি কমন সেন্স খাটাবে। দেখো কয়লা থেকে তুমি আলটিমেটলি কী চাও, কয়লা থেকে তুমি আলটিমেটলি শক্তি চাও। তার মানে কয়লা থেকে যদি শক্তি পুড়তে চাই কী পড়তে হবে, কার্বন পুড়তে হবে। এখন এই যে কার্বন পুড়বে, তার মানে যেখানে আমরা যদি তাহলে বলি বিটিইউ বিসিএস উড়ে ছাই হয়ে যা, তাই বিটিইউটা আমরা আলাদা রাখতেছি। সি দ্বারা যদি বুঝাই কার্বন, কার্বন যত বেশি থাকবে সেই কয়লা তত বেশি উন্নত হবে। আচ্ছা, এস দ্বারা আসে সালফার, সালফার থেকে তৈরি হয় সালফার ডাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইড তো আমরা চাই না, তাই না? সালফার ডাইঅক্সাইড যদি থাকে তাহলে তৈরি হয়, সালফার যদি থাকে তার থেকে তৈরি হবে সালফার ডাইঅক্সাইড। সালফার থাকা মানে কি, হাইড্রোজেন সালফাইড থাকা। তো ফার্স্টে আমরা বলে নিচ্ছি হাইড্রোজেন সালফাইড থাকলে, বেশি থাকলে সেটা কয়লার জন্য ভালো না। সো হাইড্রোজেন সালফাইড যদি আমাদের থাকে বা সালফার যদি থাকে, দ্যাট মিনস ওই কয়লা ভালো হবে না, সালফার যত কম তত ভালো। এরপর হচ্ছে উদ্দায়ী বস্তু। উদ্দায়ী বস্তু হচ্ছে যে জলীয় বাষ্প আকারে উড়ে যাবে, সেটা তো উড়েই যাবে। সেটা যদি উড়ে যায়, আমার মেইন দরকার কয়লা, কয়লা ছাড়া অন্য যা থাকবে সেটা আমার জন্য ভালো না। উদ্দায়ী বস্তু তাহলে আমাদের থাকলে ভালো হবে, উদ্দায়ী বস্তু থাকলে আমাদের ভালো হবে না। অজৈব ধাতব যৌগ বালি এগুলো থাকলে ভালো হবে, বা এগুলো থেকে ছাই তৈরি হবে, ছাই তৈরি হলে ভালো হবে, ছাই তৈরি হলে ভালো হবে না। বলা হয় ছাইয়ের পরিমাণ যত কম কয়লার মান তত উন্নত হবে। যেমন আমাদের সুন্দরবনের এখানে একটা হচ্ছে যে কয়লার প্রজেক্ট চলতেছে না, সেই প্রজেক্ট নিয়ে যে কথা হয় মেনলি ছাই নিয়ে কথা হয়, যে ছাইগুলা যে ছড়ায় ছিটায় যাবে সেই ছাইগুলা থেকে বিপদ হইতে পারে। কয়লা ব্যবহারের মূল উদ্দেশ্য হলো তাপশক্তি উৎপাদন করা। সো যেখানে তাপশক্তি যত বেশি সেটা তত ভালো। তার মানে আলটিমেটলি দেখো বিসিএস উড়ে ছাই হয়ে যা, বিটিইউটা আমরা আলোচনায় পরে আনতেছি। কার্বন যত বেশি তত ভালো, সালফার যত কম তত ভালো, উদ্দায়ী বস্তু যত কম তত ভালো, ছাই বা অ্যাশ যত কম তত ভালো, জলীয় বাষ্প যত কম তত ভালো। সো এই চারটা জিনিস যত কম হবে এবং কার্বন যত বেশি হবে, বিটিইউর মান বা ক্যালোরিফিলিক মান তত বেশি হবে। বাংলাদেশের কোন কয়লা খনিতে ফিক্সড কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি, সেটা আসলে এমসিকিউতে দিবে দিঘিপাড়া। দিঘিপাড়াতে ফিক্সড কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি হয়। ওকে,
এই যে দেখো যে বড়পুকুরিয়া কয়লা খনির ক্যালোরিফিলিক মান কত, এটা আসছে একবার ড্যাট অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2016-17 সালে, যে 11,040 হচ্ছে বড়পুকুরিয়া কয়লা খনির ক্যালোরিফিলিক মান। এবং হচ্ছে যে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উৎপন্ন কয়লা 65% ব্যবহৃত হবে 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে, আর 45% অন্য খাতে। যদিও এখনও সেরকম কিছুই হয় নাই। বড়পুকুরিয়ার হচ্ছে তোমার ছাই নাকি উইরা চলে গেছে বাতাসে, যেমন হচ্ছে যে কয়লা খুঁজে পাওয়া যাচ্ছিল না, কয়লা নাকি উইরা ছাই হয়ে গেছে, মানে হচ্ছে বিক্রি করে দিছে কয়লা এই বড়পুকুরিয়া থেকে। আচ্ছা দেখো যে কয়লার ব্যবহার, কয়লা তো তাপশক্তি হিসাবে, যে কয়লা জ্বলায় বারবিকিউ করতে পারো চাইলে, আর হচ্ছে রাসায়নিক শিল্পে বিজারক রূপে বা অ্যারোমেটিক যৌগ তৈরির জন্য তাপশক্তি উৎস রূপে ব্যবহার করতে পারো, কঠিন জ্বালানি রূপে ব্যবহার করতে পারো। সো আমরা বাসগৃহে যে কয়লাটা ব্যবহার করি সেটা মেইনলি অ্যান্থ্রাসাইট কয়লা হয়, কারণ আমরা চাই না আমাদের বাসা বাড়িতে বেশি ঝামেলা হোক। কিন্তু শিল্পক্ষেত্রে তাপশক্তি উৎপাদনে যে কয়লা ব্যবহার করে সেটাকে বিটুমিনাস কয়লাকে অধিক প্রাধান্য দেয়। এটা মনে রাখতে হবে যে শিল্পক্ষেত্রে যদি প্রাধান্যের কথা বলে সেখানে হবে বিটুমিনাস কয়লা, আর বাসগৃহে যদি আমরা কথা বলি তাহলে সেটা হবে অ্যান্থ্রাসাইট কয়লা। বিটুমিনাস কয়লা থেকে গ্যাসীয় জ্বালানি। বিটুমিনাস কয়লা থেকে আমরা কি পাই, বিটুমিনাস কয়লা থেকে কি পাই সেটা মনে রাখার জন্য মনে রাখবে, কয়লাকে সবসময় আমরা যে অল্প দাম বলি, যে কয়লা ও এ তো কম পয়সার জিনিস, ঠিক আছে। কয়লা মানেই হচ্ছে ও কম পয়সা, মানে কয়লার জিনিস দাম এত কম থাকে যে এত কম পয়সা, যে আমরা বলি ও এত কম পয়সা। তো ও দ্বারা বুঝাবে ওয়াটার গ্যাস, ক দ্বারা কোল, ম দ্বারা মিথেন, প দ্বারা প্রডিউসার গ্যাস, স দ্বারা সংশ্লেষ গ্যাস। তো এগুলো হচ্ছে বিটুমিনাস কয়লা থেকে গ্যাসীয় জ্বালানি পাওয়া যায় বা কয়লার গ্যাসীয়করণ। সো কয়লার গ্যাসীয়করণে এই 5টা জিনিস পাবা, যে ও কম পয়সা, ও দিয়ে কি ওয়াটার, ক দ্বারা কোল, ম দ্বারা মিথেন, প দ্বারা প্রডিউসার গ্যাস, স দ্বারা সংশ্লেষণ গ্যাস। এটা হচ্ছে ও কম পয়সা, ওয়াটার, কোল, মিথেন, প্রডিউসার, সংশ্লেষ। এই কয়টাকে আমরা কি বলি, এই কয়টা আমাদের কয়লা থেকে, বিটুমিনাস কয়লা থেকে আমরা পেতে পারি। কোল গ্যাসটাকে, তো কোল গ্যাস যেটা সেটাকে বকজন্দ বা রিটোর্টে দেয়, অন্তধূম পাতন করে, এই জিনিস লাগবে না। এই কোল গ্যাসের হচ্ছে যে অবশিষ্ট রূপে যা পাওয়া যায় তাকে আমরা কোক বলি। তো এখানে কোল গ্যাস কী কী কাজে ব্যবহৃত হয়, যে আলোর উৎপাদক রূপে আলো তৈরি করতে সাহায্য করে, ধাতু নিষ্কাশনে বিজারক, এই জিনিসটা মনে রাখবা যে ধাতু নিষ্কাশনে বিজারক হিসেবে কে ব্যবহৃত হয়, এখানে লেখা আছে দেখো, ধাতু নিষ্কাশনে বিজারক হিসেবে ব্যবহৃত হয় কোল গ্যাস, কোক গ্যাস, ওয়াটার গ্যাস, প্রডিউসার গ্যাস। কোল, কোক, ওয়াটার, প্রডিউসার, এরা কি করে আমাদের ধাতু নিষ্কাশনের বিজারক রূপে হেল্প করে। তারপর হচ্ছে মিথেন গ্যাস উৎপাদন। মিথেন গ্যাস উৎপাদনে হচ্ছে যে ওয়াটার গ্যাস আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হয়। এখন অনেক টাইপের গ্যাস আছে, সেই গ্যাসগুলো নিয়ে তোমাদের মধ্যে একটু তর্ক বিতর্ক লাগে। এই যে যেমন হচ্ছে যে ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস, প্রডিউসার গ্যাস। মনে রাখবা ওয়াটার গ্যাস হচ্ছে 1:1 পানি, সহজ সরল 1:1 থাকে। সংশ্লেষ গ্যাস হচ্ছে হাতি, সংশ্লেষ গ্যাসে হাতি মানে হাইড্রোজেন থাকে 3 অণু, তার মানে সংশ্লেষ গ্যাসে কার্বন মনোক্সাইড 1 অণু, হাইড্রোজেন 3 অণু থাকে। যে সংশ্লেষ গ্যাস হচ্ছে হাতির মতো, যেখানে কার্বন 1 অণু থাকে, হাইড্রোজেন 3 অণু থাকে। প্রডিউসার গ্যাস মানে হচ্ছে প্রডিউসার নাই, আমরা বলি না যে এই মুভির কোনো প্রডিউসার নাই দ্বারা বোঝাচ্ছে নাইট্রোজেন, তার মানে প্রডিউসার গ্যাস একমাত্র গ্যাস যেখানে নাইট্রোজেন থাকবে। প্রডিউসার গ্যাসে হচ্ছে যে আমাদের অনুপাতটা কত, 2:1 হচ্ছে আমাদের প্রডিউসার গ্যাসের অনুপাত। ওয়াটার গ্যাস হচ্ছে 1:1 অনুপাত, সংশ্লেষ গ্যাস 1:3 অনুপাত। এই দুইটার মধ্যে কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন থাকে। প্রডিউসার গ্যাসের অনুপাত হচ্ছে 2:1। প্রডিউসার গ্যাসের অনুপাত কত, প্রডিউসার গ্যাসের অনুপাত 2:1। প্রডিউসার গ্যাসে কি থাকে, প্রডিউসার গ্যাসে নাইট্রোজেন থাকে। আমাদের এই ওয়াটার আর সংশ্লেষ গ্যাসে যে হাইড্রোজেন থাকতো, এই হাইড্রোজেনের বদলে প্রডিউসার গ্যাসে কি থাকে, প্রডিউসার গ্যাসে নাইট্রোজেন থাকে। এখন খেয়াল করে এদের বৈশিষ্ট্য। কোক আমরা পড়ে ফেলছি, ধাতু নিষ্কাশনের বিজারক, দৈনন্দিন জ্বালানি হিসেবে লাগে। আর কোক থেকে প্রডিউসার গ্যাস আর ওয়াটার গ্যাস তৈরি করা যায়। ওয়াটার গ্যাস দেখো, ওয়াটার গ্যাস কোক থেকে তৈরি করা হচ্ছে। ওয়াটার গ্যাসের হাইড্রোজেন উপাদানটি নীল শিখা সহ জ্বলে ওঠে। এই যে ওয়াটার গ্যাস মানে হচ্ছে সহজ সরল, এখনও কার্বন মনোক্সাইড, এখনও পানি। এই যে পানিটা এখনও কার্বন ডাইঅক্সাইড, এখনও হাইড্রোজেন। এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা নীল শিখা সহ জ্বলে ওঠে। তখন আমরা ওয়াটার গ্যাসকে কি বলি, ব্লু গ্যাস বলি। এটা বা ব্লু ওয়াটার বলি, মানে ব্লু গ্যাস আমরা মনে রাখবো ব্লু ওয়াটার দিয়ে। এই ব্লু ওয়াটার বলি না আমরা, যে সমুদ্রের পানি অনেক নীল, সো ব্লু ওয়াটার দিয়ে আমি মনে রাখবো যে
ওয়াটার গ্যাসটা কী হবে অলওয়েজ ব্লু হবে। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 17-18 সালের প্রশ্ন। সো বিভিন্ন শিল্পচুল্লিতে ব্যবহার হয়, ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়, মিথেন গ্যাস ও মিথানল উৎপাদনে ওয়াটার গ্যাস ব্যবহৃত হয়। আমাদের লাগবে না এত কিছু জানা। মিথেন গ্যাস উৎপাদনটা আমি ইগনোর করে গেছি, তোমরাও ইগনোর করে যেতে পারো। মিথেন গ্যাস জ্বালানি হিসেবে এবং ইউরিয়া উৎপাদনে ব্যবহার হয়। সংশ্লেষ গ্যাস, সংশ্লেষ গ্যাস হচ্ছে মিথেন গ্যাসকে স্টিম সহ উচ্চ চাপে ও 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত নিকেল প্রবাহকের মধ্য দিয়ে চালনা করলে সংশ্লেষ গ্যাস পায়। এত কথা আমার মনে রাখা লাগবে না, আমি মনে রাখবো সংশ্লেষ গ্যাস হচ্ছে হাতি। তার মানে হাইড্রোজেন থাকবে 3 অণু, 1 মোল কার্বন মনোক্সাইড, 3 মোল হাইড্রোজেন গ্যাস থাকে। এবং এখানে কোন প্রভাবকের উপস্থিতি প্রয়োজন হয়? নিকেল প্রভাবকের উপস্থিতি প্রয়োজন হয় এখানে কাজ করার জন্য। তো ধাতু নিষ্কাশনের বিজারক কার আমরা বলে দিচ্ছি। সংশ্লেষ গ্যাস হচ্ছে যে থেকে মিথানল। প্রোডিউসার, প্রোডিউসার গ্যাসটা যে স্টিল নির্মিত চুল্লিতে তৈরি করে তার নাম প্রোডিউসার, সে অনুযায়ী আসতে প্রোডিউসার গ্যাস। এটাও ধাতু নিষ্কাশনের বিজারক রূপে কাজ করে। তো এই যে আমরা কথাগুলো বললাম এগুলো হচ্ছে যে আমার বিটুমিনাস কয়লা থেকে গ্যাসীয় জ্বালানি, বিটুমিনাস কয়লা থেকে বিটুমিনাস কয়লা থেকে কি হয়? আমাদের গ্যাসীয় জ্বালানি তৈরি হয়। কি বলতেছি আল্লাহ। আচ্ছা, তো কয়লা থেকে তরল জ্বালানি, পেট্রোল সংশ্লেষণ করে তুমি ফিশার ট্রপস, নাম মনে রাখতে হবে। কয়লা থেকে হচ্ছে যে আমাদের কয়লার তরল জ্বালানি, কয়লার তরল জ্বালানি হচ্ছে যে আমরা কোন পদ্ধতিতে পাই? ফিশার ট্রপস পদ্ধতিতে পাই। এটা মনে রাখবে, ফিশার ট্রপস পদ্ধতির কথা মনে রাখতে হবে। তো ফিশার ট্রপস পদ্ধতিতে কয়লা থেকে তরল জ্বালানি তৈরি করা হয় এবং এই তরল জ্বালানি সিলিন্ডারজাত করা হয় এলপিজি বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস হিসাবে। লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান কি? লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান বিউটেন। এবং লিকুইড পেট্রোলিয়াম গ্যাস হচ্ছে যে আমাদের প্রধান উপাদান কি? লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান বিউটেন। এবং এই লিকুইড পেট্রোলিয়াম গ্যাসটা আমাদের 6 অ্যাটমসফিয়ার চাপে তরলে পরিণত করে সিলিন্ডারজাত করা হয়। এলপিজির ক্যালোরিফিলিক মান হচ্ছে 29.5 কে। এলপিজির ক্যালোরিফিলিক মান কত? 29.5 কে। কিন্তু এলপিজির মধ্যে একটা সমস্যা হচ্ছে, এলপিজি গন্ধহীন, এর কোনো বিষক্রিয়া নেই, তবে এর শ্বাসরোধের সম্ভাবনা আছে। এই জন্য এই শ্বাসরোধের সম্ভাবনা, তখন আগুন ধরাইলে এলপি গ্যাস যদি চারপাশে করে আগুন বাস্ট হয়ে মারা যাবে। বাংলাদেশে প্রতি বছর দেখা যায় আগুন বাস্ট হয়ে মানুষ মারা যায় রান্নাঘরে বা এসিতে। সো এটা থেকে বাঁচার উপায় কি? এটা থেকে বাঁচার উপায় হচ্ছে এজন্য যেন আমরা গন্ধটা বেরোলে বুঝতে পারি, এই জন্য মারক্যাপটন দেওয়া আছে, মারক্যাপটন দেওয়া আছে। এখানে হচ্ছে মিথাইল মারক্যাপটন এবং ইথাইল মারক্যাপটনের কথা বলা হয়েছে। রাসায়নিক শিল্পে বাত্যচুল্লি রূপে ব্যবহার করা যায়। আবার বিটুমিনাস কয়লার বিধ্বংসী পাতনে কোল গ্যাস ও আলকাত্রা পাওয়া যায়। আলকাত্রার আংশিক পাতন জৈব যৌগ প্রক্রিয়ায় বেনজিন, টলুইন, জাইলিন, ফেনল, নেপথলিন ইত্যাদি উৎপাদন করা যায়। তো এই জিনিসটা তো তোমাদের অলরেডি পড়ায় দিচ্ছি। জ্বালানি সম্পদের এখানে কোনো কথা নেই। ওকে, আসতেছি, একটু আমি চোখে পানি দিয়ে আসি। আচ্ছা, তো ইউরিয়া উৎপাদনটা আমি একটু আলাদা করছি এই জায়গায়। ইউরিয়া উৎপাদনটা তারপর তোমাদের বই দেখাচ্ছি। দেখো, ইউরিয়া উৎপাদন আমাদের জন্য খুব দরকার। ইউরিয়া সার তো আমাদের কৃষিক্ষেত্রে প্রচুর প্রয়োজন। ইউরিয়া তৈরি করার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে অ্যামোনিয়া, একটা লাগবে কার্বন ডাইঅক্সাইড। সো আমার প্রথমে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করা লাগবে। তো অ্যামোনিয়া যেটা আছে সেটা তো আমার নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি হতে পারে। নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে হচ্ছে যে এক কোনো নাইট্রোজেন এবং 3 অণু হাইড্রোজেন মিলে হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করতে পারে। হেবারবসের মধ্যে এখানে আয়রন যেটা আছে Fe, আয়রনটা হচ্ছে প্রধান প্রভাবক এবং প্রভাবক সহায়ক হিসেবে এখানে কি থাকে? অ্যালুমিনা হচ্ছে প্রভাবক সহায়ক হিসেবে থাকে। আর হচ্ছে 500 ডিগ্রি, এই হেবারবসের সব কিছু জানতে হবে। 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যে আছে, 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 200 অ্যাটমসফিয়ার চাপ দরকার হয় এই অ্যামোনিয়া তৈরি করার জন্য। তার মানে আমরা যে অ্যামোনিয়া তৈরি করতে চাচ্ছি সেই অ্যামোনিয়া আমরা হেবারবস পদ্ধতিতে তৈরি করতে পারি, বা আরেকটা পদ্ধতি রয়েছে যার নাম সলভে পদ্ধতি। সলভে পদ্ধতিতে আমরা 2 অণু
অ্যামোনিয়া এবং 1 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু অ্যামোনিয়া বা 1 অণু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে আমরা অ্যামোনিয়া তৈরি করতে পারি। সো অ্যামোনিয়া তৈরি করার আমাদের দুইটা প্রক্রিয়া আছে, একটাকে আমরা বলি নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি, সেখানে আয়রনটা মেইন প্রভাবক হিসেবে ব্যবহার হয়, প্রভাবক সহায়ক হিসেবে অ্যালুমিনা 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 200 অ্যাটমসফিয়ার চাপ ব্যবহার করতে পারি। এই প্রক্রিয়া আমি অ্যামোনিয়া তৈরি করলাম। এখন আমার কার্বন ডাইঅক্সাইড লাগবে, এই কার্বন ডাইঅক্সাইড লাগবে এবং এই যে হাইড্রোজেনটা আসবে এই হাইড্রোজেনটাও আমরা প্রাকৃতিক গ্যাস থেকে আনবো, আর এই নাইট্রোজেনটা বাতাসের নাইট্রোজেন হিসেবে কাজ করবে। সো আমি প্রাকৃতিক গ্যাস ইউরিয়া উৎপাদন করার জন্য তাহলে আমি কী ব্যবহার করতেছি? ন্যাচারাল গ্যাস ব্যবহার করতেছি। ন্যাচারাল গ্যাসের একটা প্রধান সমস্যা, ন্যাচারাল গ্যাসের মধ্যে কিছু সালফার থাকে। প্রথম কথা, সেই সালফারকে ডিসুম করতে হবে। সালফারকে ডিসুম করার জন্য আমরা প্রভাবক ব্যবহার করি। প্রথম ধাপে প্রভাবক হিসেবে ব্যবহার হয় কার্বন মনোক্সাইড, আর দ্বিতীয় ধাপে প্রভাবক হিসেবে ব্যবহার হয় জিঙ্ক অক্সাইড তৈরি হয়। এবং জিঙ্ক অক্সাইড প্রভাবক ব্যবহার করার পর একদম সম্পূর্ণরূপে প্রাকৃতিক গ্যাস থেকে সালফার মুক্ত হয়ে যায়। তারপর মিথেনের স্টিম পাতন বা বাষ্পপাতন করা হয়। মিথেনের স্টিম পাতন বা বাষ্পপাতনের ক্ষেত্রে দেখা যায় মিথেনের স্টিম পাতন থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করা হয়। এখানে প্রভাবক হিসেবে নিকেল এবং 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ব্যবহার করা হয়। একটা কথা যেটা মনে রাখতে হবে, এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করা হয়। কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করার জন্য এইটা একটু বিদঘুটে পদ্ধতি, অ্যামোনিয়া দিয়ে অ্যামোনিয়া উৎপাদন সলভের পদ্ধতি। থালাবাটির ঠাস ঠাস না রে, পাশে হচ্ছে মানুষ বাড়ি করতেছে তারা বিল্ডিংয়ের হচ্ছে যে তোমার যে উপরে ফ্লোর করতেছে, এখন হচ্ছে এখানে রড দিয়ে অ্যাঙ্গেল দিয়ে আটকেছে, সেগুলো খুঁজতেছে। তো এখানে খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করাইতে চাই আমি একটা জায়গায়। কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করার জন্য ব্যবহার হয় K2CO3। K2CO3 কার্বন ডাইঅক্সাইড শোষণ করে উচ্চ চাপে, যখন চাপ উচ্চ থাকে তখন তৈরি হয় KHCO3। বাট KHCO3 একটা অস্থায়ী যৌগ এবং এ ডিপেন্ড করে চাপের উপর। সো চাপ যখন উচ্চ তখন সে K2CO3 কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে, বাট চাপ যখন কমে যাবে তখন K2CO3 এই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিবে এবং হচ্ছে KHCO3 কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়ে K2CO3 হবে। ফলে কী হবে? এই নিম্নচাপে কার্বন ডাইঅক্সাইডটা পুনরুদ্ধান হয়ে গেল না? পুনরুদ্ধান হয়ে গেল। এখন দেখো এখানে আমাদের 3টা ধাপে হচ্ছে আমাদের ইউরিয়া তৈরি। প্রথম ধাপ হচ্ছে প্রাকৃতিক গ্যাস থেকে সালফারের মুক্তি, হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি, অ্যামোনিয়া উৎপাদনে এবং ইউরিয়া উৎপাদনে ব্যবহার করা হয়। আমাদের এই 2016-17 সালে ডেন্টাল অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসছিল যে ইউরিয়া সৃষ্টির কাঁচামাল কি? মনে রাখবা, তো পেট্রোলিয়াম হচ্ছে ইউরিয়া সৃষ্টির কাঁচামাল। সো এবং ইউরিয়ার হচ্ছে ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড ইন ল্যাবরেটরি। পৃথিবীতে প্রথম যে অর্গানিক কম্পাউন্ড তৈরি করেছে ল্যাবরেটরিতে সেটা ইউরিয়া থেকে তৈরি করেছে। প্রাকৃতিক গ্যাস থেকে সালফার মুক্তকরণ, প্রথমে প্রাকৃতিক গ্যাস থেকে সালফার, আচ্ছা এগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি, তোমরা চাইলে একবার রিডিং দিতে পারো। রিডিং দিলে দেখবা ভাইয়া যা পড়াইছি সে কথাগুলোই বলা আছে, আমি এই জিনিসটা ছোটো করে নোট করছি। এখন হচ্ছে দেখ, উদ্ভিদের বৃদ্ধির জন্য আমাদের 3টে জিনিস প্রয়োজন, একটা নাইট্রোজেন, একটা ফসফরাস, একটা পটাশিয়াম। তো আমাদের মনে থাকে না কোনটা কোথায় লাগে, এটা মনে রাখবা যে নাইট্রোজেন থেকে অলওয়েজ প্রোটিন তৈরি হবে এবং প্রোটিন মেনলি বৃদ্ধিতে সাহায্য করে। এবং নাইট্রোজেন তো অ্যামিনো অ্যাসিডের একটা উপাদান, অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন বৃদ্ধিতে সাহায্য করবে। এছাড়া আমাদের যে মূল আর ফুল, মূলে কে দেয় ফসফরাস না ফুলে দেয় ফসফরাস, এটা নিয়ে ঝগড়া লেগে যায়। সেটা মনে রাখবা, মফিজের কুমড়ো পটাশ ফুল। মফিজ সাহেব একটা বাগান করতো, সেই বাগানে তিনি হচ্ছে 2 টাইপের ফুল জন্ম দেয়, একটার নাম কুমড়ো আর একটার নাম পটাশ। সো মফিজের মদার হচ্ছে মূল আর ফদার হচ্ছে ফসফরাস। মূলের জন্য আমাদের তাইলে হচ্ছে যে বৃদ্ধির জন্য কি দরকার? ফসফরাস। আর পটাশ মানে পটাশিয়াম কি বৃদ্ধির জন্য প্রয়োজন? ফুল বৃদ্ধির জন্য প্রয়োজন। সো এই 2টা কথা আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে যে মফিজের কুমড়ো পটাশ ফুল, মফিজের ম দ্বারা কি মূল দ্বারা হচ্ছে মানে হচ্ছে ফসফরাস, আর পটাশ দিয়ে পটাশিয়াম, ফুল দ্বারা কি বোঝায়? ফুল দ্বারা বোঝায় হচ্ছে যে আমাদের পটাশিয়াম ফুলের বৃদ্ধিতে ভূমিকা রাখে। তো এই জায়গার কথাগুলো এখানে আমরা বলে দিছি। কাঁচ বা গ্লাস উৎপাদনের মূলনীতির মধ্যে যদি আসি, আমরা কাঁচ বা গ্লাস একটা বিশাল বিগ ডিল। উইলার যেভাবে তৈরি করছে এখানে আসলে লার্জ স্কেলে তৈরি করা যায় না। লার্জ স্কেলে তৈরি করার জন্য আসলে প্রাকৃতিক গ্যাস লাগে।
কাঁচ বা গ্লাস উৎপাদনের মূলনীতি, এই জায়গাটা খেয়াল করো। কাঁচের মধ্যে আসলে কী থাকবে, আমরা জানি কাঁচ মানে বালি দ্বারা তৈরি, বালি মানে হচ্ছে সিলিকা দ্বারা তৈরি। কাঁচের মধ্যে মেইনলি 3টে উপাদান থাকে, সোডিয়াম, ক্যালসিয়াম, ডি সিলিকেট। কাঁচের মধ্যে কী থাকে, সোডিয়াম, ক্যালসিয়াম, ডি সিলিকেট, যা দেখতে স্বচ্ছ শক্ত কিন্তু ভঙ্গুর ও অনিয়তাকার হয়। কাঁচের কোনো নির্দিষ্ট সংকেত বা সংযুক্তি থাকে না। কেলাসাকার কঠিন, যেমন সোডিয়াম ক্লোরাইডের নির্দিষ্ট গলনাঙ্ক থাকলেও কাচের কোনো গলনাঙ্ক নেই। কাচের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখো, কাচের হচ্ছে যে গলনাঙ্ক অনেকগুলো, যে তাপমাত্রায় কাচ গলা শুরু করে সেটাকে আমরা বলি প্রাথমিক গলনাঙ্ক। যে তাপমাত্রায় গিয়ে হচ্ছে সম্পূর্ণ গলে যায় তাকে বলি আমরা সর্বোচ্চ গলনাঙ্ক। সর্বোচ্চ গলনাঙ্কের সান্দ্রতা থাকে 10⁻1 পয়জন। পয়েজ যেটা হচ্ছে এটা সান্দ্রতার একক। সান্দ্রতা হচ্ছে তরল পদার্থের মধ্যবর্তী ঘর্ষণ। তার মানে ঘর্ষণ এতই স্লো যে 10⁻1 পয়েজ হয়ে হচ্ছে এর আমাদের সান্দ্রতা। তো কাচ অত্যাধিক শীতল, কাচ অনিয়তাকার, কঠিন ও বড়ে। নির্দিষ্ট পদার্থের নিয়তাকার ও অনিয়তাকার, কাকে আমি নিয়তাকার বলবো, নিয়তাকার মানে ক্রিস্টালাইন, অনিয়তাকার মানে হচ্ছে নট ক্রিস্টালাইন। অনিয়তকার কঠিন পদার্থকে আমরা প্রকৃত পদার্থ বলতে পারি না। কেন, অনিয়তকার যারা তাদের মধ্য দিয়ে খুব সূক্ষ্ম এককগুলো খুব ধীরে ধীরে প্রবাহিত হয়, তাই অনিয়তকার কঠিন পদার্থকে কাচকে উচ্চ সান্দ্রতা সম্পন্ন অত্যাধিক শীতলকৃত তরল। দ্যাট মিনস কাচ ইজ ওয়ান কাইন্ড অফ ফ্লুইড। সেই ফ্লুইডটাকে অত্যাধিক শীতল করে এরকম শক্ত কঠিন কাচে কনভার্ট করা হয়েছে। আচ্ছা, কাচের উপাদান হচ্ছে সিলিকা, সোডিয়াম, ক্যালসিয়াম, সোডা অ্যাশ। আচ্ছা, এটা আমি মনে রাখছি। অ্যাশ সচেতন, আমাদের যে হচ্ছে আশরাফুল বা অ্যাশ আছে সে খুব সচেতন। অ্যাশ দ্বারা কি বোঝায়, সোডা অ্যাশ, সোডিয়াম কার্বনেট। স দ্বারা সিলিকন ডাইঅক্সাইড, আর সচেতনের চ দ্বারা আমাদের হচ্ছে চুন বা চুনা পাথর। এখন মনে রাখতে হবে কোনটা কত পার্সেন্ট থাকে। সিলিকা 100% থাকে, আর হচ্ছে সোডিয়া অ্যাশ থাকে, সিলিকা মাঝখানে আছে সে 100%। বামরে বলে তুই নে ভাই, বাম সোডা অ্যাশ নিয়ে গেল 35, আর বাকি থাকে কত 15। ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 15টা, আমাদের 15%। সো হচ্ছে এদের পার্সেন্টেজটা জানতে হবে কোনটা কত পার্সেন্ট, আমি এখানে বলে দিছি, সো আলাদাভাবে জানার দরকার নেই। তো এবং এই যে নামগুলা সোডা অ্যাশ, সলকের ক্যাশ, এটাও আমার আলাদাভাবে নোটের ভিতরে অ্যাড করা আছে। এখানে খেয়াল করে দেখো, রঙিন কাচ তৈরিতে অবস্থান্তর ধাতু, মানে রঙিন কাচ তৈরিতে কোনটা কখন ব্যবহার হয় এটা নিয়ে কথা বলছে। সো এটা নিয়ে আমরাও কথা বলতে জানি। খেয়াল করে দেখো, আমাদের কাচের রঙিন কাচ কি হয়, মানে রঙিন কাচ, এটা নিয়ে বশির সাহেব চিন্তা করতেছিল। বশির সাহেব চিন্তা করলে তার পুরাতন গার্লফ্রেন্ড আনিকার নাম। আনিকা হচ্ছে রঙিন হয়, তার মানে রঙিন আনিকা কত রঙিন ছিল না, আর এখনকার জন্য একটু রঙিন না। সো আনিকার কথা চিন্তা করে, আনিকা রঙিন ছিল, তার মানে তার মন অনেক বড় ছিল। রঙিন কাজ, দ্যাট মিনস রঙিন কাজ করার জন্য আনিকার আদার হচ্ছে আয়রন অক্সাইড, এটাও আয়রন অক্সাইড, মানে কি ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড। আনিকার ন দ্বারা নিকেল অক্সাইড, ক দ্বারা দুইটা আসে, একটা কপার অক্সাইড আর একটা ক্রোমিয়াম অক্সাইড, এই দুইটা আনিকার ক দ্বারা আসে। তার মানে রঙিন যৌগ তৈরি করার জন্য আমাদের লাগতেছে ফেরাস, ফেরিক, নিকেল, কপার, ক্রোমিয়াম, এদের অক্সাইড রঙিন যৌগ তৈরি করতে পারে। অস্বচ্ছ, তো হচ্ছে যে বশির চিন্তা করা শুরু করলো তার গার্লফ্রেন্ড আনিকার কথা। আনিকা অনেক রঙিন ছিল, বাট সে আনিকার সাথে তার যে মুহূর্তগুলা সেগুলো তার কাছে অস্বচ্ছ রয়ে গেছে। তো অস্বচ্ছ থাকা অবস্থায় তার কাছে মনে হচ্ছে যে আনিকার মা তাকে মারতে আসতেছে, মানে আন্টি আসে, তার মানে অস্বচ্ছ আন্টি আসে। আন্টির দ্বারা কি, অ্যান্টিমনি, 9 দ্বারা টিন, আ দ্বারা আর্সেনিক, স দ্বারা সালফার, তার মানে অস্বচ্ছ হচ্ছে এরা। এবং এই যে তোমার কোনটা কি বর্ণ দেয় সেটা মনে রাখো, দেখো ফেরাস থেকে Fe2FeO, তার মানে এটা ফেরাস, FeO, তার মানে এটা হচ্ছে ফেরাসের লাস্টে স আছে না, তার মানে সবুজ। আর 3+ থাকলে তো আমরা ফেরিক বলি, এটাকে একটু ভাঙায় বলি ফেহরিক যদি বলি তাহলে হ চলে আসতেছে, তার মানে ফেরিকের বর্ণ কী হবে, হলুদ হবে। তো ফেরাসের বর্ণ সবুজ আর ফেরিকের বর্ণ হলুদ। আর আরেকটা, এবং তার মানে তার বশির প্রথম কি বললো, তার এক্স গার্লফ্রেন্ড আনিকার কথা তার গাছে মানে চা খেতে খেতে মনে পড়লো, এবং সে মনে করলো যে স্মৃতিগুলো মনে করার চেষ্টা করলো, সে মেয়েটা কত রঙিন ছিল, তার জীবনটা কত প্রাণবন্ত ছিল, কিন্তু হচ্ছে সে ভালো মতো আনিকার মাকে মনে করতে পারে না, ভয় পায়। তো তার কাছে এই জিনিসটা এখন অস্বচ্ছ, তার কাছে মনে হচ্ছে আনিকার মা তাকে মারতে হবে। লিখতে হবে না তো তোমাদের এত কিছু, এই PDF দিয়ে দিব তো তোমাদের, লিখতে যাচ্ছ কেন? PDF দেখে পড়ার সময় লিখে নিও।
আমি এত কষ্ট করে লিখছি, তোমরা এখন লিখতে যাবো কেন? তো অস্বচ্ছ মনে হয় অ্যান্টি আসে এবং তার মনে হইলো যে এই আনিকার মন অনেক বড়। মন বড় দ্বারা কি বোঝায়? MiO2, এটা বিরঞ্জক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? বিরঞ্জক। বিরঞ্জক মানে রং সরাইতে সাহায্য করে, যে হচ্ছে যে কোনো কিছুকে বর্ণহীন করতে সাহায্য করে এই বিরঞ্জক। তো আর হচ্ছে যে এই বশিরেরই পেটে বহুত বুদবুদ হচ্ছে। বুদবুদ হওয়ার কারণে সে তার নানাকে বলে যে নানা আমার পেটে খুব বুদবুদ হচ্ছে, তুমি আমার জন্য আলু নিয়ে আসো। পেটে বুদবুদ করছে, নানা আলু এনো। তার মানে হচ্ছে বুদবুদ করে কার কারণে? কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডের কারণে। না এই দূর করতে কি লাগবে? নানা আলু এনো। নানা দ্বারা কি আসে? সোডিয়াম নাইট্রেট। আলু দ্বারা কি আসে? অ্যালুমিনিয়াম। এনো দ্বারা কি আসে? অ্যামোনিয়াম ক্লোরাইড। এনো এ দ্বারা অ্যামোনিয়াম, নো দ্বারা ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। সো হচ্ছে এরা বুদবুদ দূর করতে সাহায্য করে। তার মানে বুদবুদ দূর করতে কে কে সাহায্য করে? বুদবুদ তৈরি করতে সাহায্য করে নানা আলু এনো, সোডিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়া আর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই জিনিস তো আবার পড়তে হবে। এই যে 22 জন আসো, আবারও বলতেছি মাঝখানে একটু বিভ্রাট হয়েছিল 30 সেকেন্ডের মতো, আশা করি এখন ঠিক আছে। আচ্ছা, এবার আসো কাচের কিভাবে তৈরি করে। কাচকে আমরা গলিয়ে আকৃতি দিয়ে কোমল ফিনিশিং মারি। তো কাচ তৈরি করার জন্য আমরা কি করি? যে কাচ তৈরি, হ্যাঁ বাফার হয়েছিল মাঝখানে, নেট কানেকশন চলে গেছিলো 30 সেকেন্ডের জন্য। কাচের ক্ষেত্রে আমরা বলি যে হচ্ছে যে কাচকে গলিয়ে দিয়ে কোমল ফিনিশিং মারি। তো একজন কাচ ব্যবসায়ীকে জিজ্ঞেস করলো যে আপনি আসলে কাচ কিভাবে তৈরি করেন, বা কাচ তৈরি করে তাকে জিজ্ঞেস করা হয় যে কাচ কিভাবে তৈরি করে। সে বলে যে কাচ গলিয়ে আকৃতি দিয়ে কোমল ফিনিশিং দিই। তার মানে প্রথম কাজ হচ্ছে কাচ গলানো বা ফার্নেস গলানো, তারপর আকৃতি দেওয়া, তারপর হচ্ছে কোমলায়ন বা অ্যানিলিং, তারপর ফিনিশিং। তো গলিয়ে যেটা সেটা হচ্ছে গলন। তো আমরা কাচ তৈরির সময় তো কাচের জন্য যে কাঁচামাল সেগুলো নিবই, সাথে আমরা কিউলেট নামে কিছু জিনিস যোগ করি, সেটা হচ্ছে ভাঙা কাচ। রাস্তায় দেখবা যে হচ্ছে ভাঙা কাচ মানুষ টোকায় নিয়ে যায়, ক্যান টোকায় নেয় ইন্ডাস্ট্রিগুলোকে দেওয়ার জন্য। ইন্ডাস্ট্রিগুলো সেই কাঁচা কাচ ব্যবহার করে কিউলেট বা বিগালক বা ফ্লাক্স রূপে বিদ্যমান করে। কিউলেট, বিগালক বা ফ্লাক্স মানে হচ্ছে যে গলন তাপমাত্রা হ্রাস করা। গলন তাপমাত্রা কি করা? গলন তাপমাত্রাটা হচ্ছে যে হ্রাস করে। তার মানে নর্মালি তুমি কিউলেট মিশাও নাই, জাস্ট হচ্ছে ধরো তুমি নর্মালি কিউলেট মিশাও নেই, জাস্ট হচ্ছে যে কাচ তৈরির যে উপাদানগুলো আছে সেগুলো মিশাই দিছো। সেগুলো মিশাই দিলেই কি এনাফ? সেগুলো মিশাই দিলেই কি হবে? নো, সেগুলো মিশাই দিলে আমাদের হবে না। আমাদের অবশ্যই কি লাগবে? সাথে কিউলেটটা দিতে হবে। কিউলেটটা দিলে তাপমাত্রা কমে যাবে। নাহলে যেখানে দেখা যায় তো যে এখন কিউলেট সহ হয়তো 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সব উঠছে, আর কিউলেট যদি না দাও তাহলে হয়তো দেখা যাবে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও হচ্ছে না। গলিত কাচের বিভিন্ন আকৃতি, তার মানে গলাইলাম, গলায় আকৃতি দিব, তারপর হচ্ছে অ্যানিলিং করব। অ্যানিলিং মানে পান দেওয়া, মানে হচ্ছে যে কাচ তো তাপ কুপরিবাহী, তাই উত্তপ্ত কাচ সামগ্রীকে হঠাৎ শীতল যদি করে, ধরো উত্তপ্ত হঠাৎ শীতল করছো, তার মানে কী হবে? ভেতরের অণুগুলো আমাদের বন্ধন হবে না, অসমপীড়ন তৈরি হবে, ফলে কাচের ভঙ্গুরতা বেড়ে কাচ সামগ্রী ফেটে যায়। তাই কাচের ভঙ্গুরতা রোধ করার জন্য উত্তপ্ত কাচ সামগ্রীকে দেখবা কিছু কিছু গ্লাসে গরম পানি দিলে ফাইটা যায়, কিছু কিছু গ্লাসে গরম পানি দিলে ফাটে না। সো এদের ক্ষেত্রে কী হয়? উত্তপ্ত কাচ সামগ্রীকে কোমলায়ন তাপমাত্রায় বা কাচের প্রাথমিক গলনাঙ্কের চেয়ে একটু বেশি এবং সংকট তাপমাত্রার কাছাকাছি, এই জিনিস লাগবে না কোমলায়ন বা পান দেওয়া। কাচের প্রাথমিক গলনাঙ্ক কাচ ধীরে ধীরে নরম হতে থাকে, আচ্ছা লাগবে না। সাধারণ কাচের অ্যানিলিং তাপমাত্রা এত বলা আছে। ওকে, দেখো বিভিন্ন প্রকার কাচ নিয়ে কথা বলা আছে। এইটা নিয়ে আমি কিছু আজগুবি ছন্দ বানাইছি, আজগুবি ছন্দগুলো তোমরা দেখো, কারণ এছাড়া এই জিনিস জীবনে মনে থাকবে না। এবং এই জিনিস, এই ফুল পেজটা, এই দুই পেজ মনে রাখা ফরজে আইন। এই 2 পিস মিনিমাম 10 বার করে পড়বা, ছন্দগুলা দিয়ে দিয়ে 10 বার করে পড়বা। আল্লাহ, ওভেন প্রুফ গ্লাসগুলা পাইরেক্স হয়, পাইরেক্স কাচ দ্বারা তৈরি হয়। ওয়েট এ মিনিট।
হ্যাঁ বলো। আচ্ছা পারো তো। হ্যাঁ দেখো এই নম্বরে আসে কিনা। আচ্ছা আমি ক্লাস নিচ্ছি তো এখন, আমি ক্লাস নিয়ে তোমাকে লিঙ্কটা প্রোভাইড করবো, তুমি আমাকে তো ফেসবুকে নক দিও, ঠিক আছে? হ্যালো। তো গ্লাস নিয়ে আমি অনেকক্ষণ গবেষণা করছি, গ্লাস নিয়ে অনেকক্ষণ গবেষণা করে কিছু ছন্দ বানাইছি। এই ছন্দগুলো একদম ঝাইরা মুখস্থ করে ফেলবা, কারণ গ্লাসের এই জায়গা থেকে প্রশ্ন আসে। সো ঝাইরা মুখস্থ করবা, গ্লাসের এই জায়গা মাথায় রাখো যে ঝাইরা গ্লাস মুখস্থ করবা, যা ছন্দ দিছে এটা দিয়ে মনে রাখবা। তো গ্লাস নামা, গ্লাস নামার জন্য হচ্ছে যে একজন মানুষ সফট গ্লাস মনে রাখবা, সফট গ্লাস। সফট দ্বারা কি মনে রাখবা? সফট বা সাধারণ গ্লাস, বা এর আরেক নাম সোডা গ্লাস। সফট দ্বারা কি আসে? দ্বারা সফট বা সাধারণ গ্লাস বা সোডা গ্লাস। নামের মধ্যে গ্লাস আছে না, সফট গ্লাস। সফট গ্লাসকে আরেক নাম হচ্ছে বোতল গ্লাসও বলা হয়, কারণ এটা বোতল তৈরিতে ব্যবহার করা হয়। এবং এর সংকেত হচ্ছে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড। সাধারণ নর্মাল গ্লাসের মধ্যে সোডিয়াম, ক্যালসিয়াম এবং সিলিকনের অক্সাইড থাকে। এবং হচ্ছে সফট মানুষ না, সফট মানুষ হচ্ছে যারা মেয়েরা যেমন বিশেষ করে সফট, তারা হচ্ছে সহজেই গলে যায়, তাদের পটানো অনেক সহজ। দুটো ভালো কথা বললেই তারা হচ্ছে যে ঠিক হয়ে যায়। সো হচ্ছে যে মনের সফট মনের মানুষ যেমন সহজে গলে যায়, তেমনি সফট গ্লাস তাপমাত্রায় গলে যায়। তার মানে সফট গ্লাসের মধ্যে থাকে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড আর সিলিকন অক্সাইড, এই তিনটে জিনিস থাকে। এবং হচ্ছে এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2017-18-তে আসছে যে নিচের কোনটা কাচের উপাদান। সো এটা ইম্পর্টেন্ট, সফট গ্লাস। এবং কিন্তু তোমার পড়ালেখাটা কিন্তু অনেক হার্ড, যে তোমার হচ্ছে যে বাসায় যে গ্লাসটা আছে সেটা হয়তো সফট, কিন্তু তোমার পড়ালেখাটা কিন্তু হার্ড। তো হার্ড গ্লাস, হার্ড পড়ালেখা, তো পড়ার পদার হচ্ছে পটাশ, রদার হচ্ছে রিফ্রেক্টরি গ্লাস। তার মানে হার্ড গ্লাস আমাদের পটাশ থাকে, তার মানে পটাশিয়াম অক্সাইড দ্বারা তৈরি এবং রিফ্রেক্টরি গ্লাস হবে। হার্ড গ্লাসের যে হার্ড জিনিস শক্ত কাজ কই ব্যবহৃত হবে? কঠিন কাজ যেখানে চলে, কঠিন কাজ সব চলে কই? ল্যাবরেটরিতে চলে। তার মানে হচ্ছে ল্যাবে বুলেট, পিপেট, বিকার এগুলো তৈরির জন্য আমাদের হার্ড গ্লাস প্রয়োজন হয়। এবং হার্ড গ্লাস তো হার্ড দ্বারা পটাশ আসে না, সো হার্ড পড়ার মধ্যে এই যে পটাশটা থাকবে, ঠিক আছে? ক্যালসিয়াম আর সিলিকন কমন, পটাশটা এখানে এক্সট্রা যুক্ত হয়। তো একজন হচ্ছে যে সফট গ্লাস নিছে, এই ধরো একটা বাসায় একটা গ্লাস সফট গ্লাস, পড়া দেখছে এত হার্ড, দেখা লাফান শুরু করছে, তো বলতেছে ও লাফায়। ও দ্বারা কি বোঝায়? ও দ্বারা বোঝায় অপটিক্যাল। ও দ্বারা কি বোঝায়? অপটিক্যাল। ল দ্বারা বোঝায় লেড। আর লাফায়ের ফ দ্বারা ফ্লিন্ট, নট ফিন্ট, ফ্লিন্ট মানে স্বচ্ছ। তার মানে অপটিক্যাল কথা যেহেতু আছে, তার মানে সাধারণ চশমায় ব্যবহৃত, এবং ফ্লিন্ট মানে যেহেতু স্বচ্ছ, আমরা যে চশমা ব্যবহার করি সেটা স্বচ্ছ। তাই ও লাফায় দ্বারা কি আসে? ও দ্বারা আসে অপটিক্যাল, ও দ্বারা হচ্ছে অপটিক্যাল, ল দ্বারা লেড, ফ দ্বারা হচ্ছে ফ্লিন্ট। সো ও লাফায়, তার মানে হচ্ছে ও দ্বারা হচ্ছে অপটিক্যাল, ল দ্বারা হচ্ছে লেড, ফ দ্বারা হচ্ছে ফ্লিন্ট। তার মানে হচ্ছে স্বচ্ছ কাজ যেটা আছে সেটা হচ্ছে আমাদের সাধারণ চশমায় ব্যবহৃত হয়। তার মানে চশমার কাজ কোন ধরনের কাজ? এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2018-19 সালের প্রশ্ন। তো আশা করি এই 2 পেজ
আমি তোমাদের হাত জোর করতেছি, এই 2 পেজ মিনিমাম 20 বার পড়বা। তোমাদের কাছে অনুরোধ, এই 2 পেজ মিনিমাম 20 বার পড়বা, 10 বার লিখবা। এই গ্লাসের এই জায়গাটা আমি অনেক কষ্ট করে ছন্দগুলা আনছি এবং এই জিনিস আসবেই পরীক্ষায় গ্লাস। সো মিনিমাম 20 বার পড়বা এবং 10 বার লিখবা এই গ্লাস। আজকের ক্লাসটা আমি অনেক কষ্ট করে সাজাইছি, দয়া করে আজকের ক্লাসটা খুব ভালো করে পড়ো। সো ও লাফায় এটা দেয় কি, তাই চশমার কাজ। তাই আমরা নর্মাল যে গ্লাসগুলা পড়ি, যে ধরো তোমরা যারা চশমা পড়ো, তোমাদের চশমার যে গ্লাসগুলা, এখন তো প্লাস্টিকের ব্যবহার করা হয়, আগে যে কাঁচ ব্যবহার করতো ফ্লিন্ট কাঁচ ব্যবহার করতো, বা লেড কাঁচ ব্যবহার করতো, বা অপটিক্যাল গ্লাস ব্যবহার করতো, ঠিক আছে? তো স্বচ্ছ যেহেতু, একে আমরা লাইট বাল্বেও ব্যবহার করতে পারি, যে বাসা বাড়ির যে লাইট বাল্ব আছে সেখানে আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে যে সফট মনের মানুষ হার্ট পড়া দেখে ও লাফানো শুরু করলো। কেন লাফালো? কারণ ওদের বাসায় একটা ভালো কুক রাখা হয়েছে, সেরা একজন কুক। সেরা কুক দ্বারা কি বোঝায়? কুক সেরা। কুক দ্বারা সেরা দ্বারা বোঝায় ক্রুক্স, সেরা দ্বারা সেরিয়াম। তো একটা গ্লাস আছে, আরেকটা ক্রুক্স গ্লাস বা সেরিয়াম গ্লাস। এই ক্রুক্স বা সেরিয়াম গ্লাস স্পেশালি ইউভি রশ্মি প্রতিরোধে ব্যবহার করা হয়। সো বিশেষ কিছু অপটিক্যাল গ্লাস বা কিছু সানগ্লাস আছে যেগুলো দিয়ে সূর্যের দিকে তাকায় থাকলেও কিছু হয় না, যে ইউভি রশ্মি প্রতিরোধ করতে পারে। এবং এটা ডেন্টাল 2018-19 সালের প্রশ্ন। সো সংকেত কি? সোডিয়াম, পটাশিয়াম, সেরিয়াম, সিলিকন। সিলিকন কমন, সোডিয়াম পটাশিয়াম উপরের দুইটাই থাকে, এবং হচ্ছে এখানে একটা এক্সট্রা কি থাকে? সেরিয়াম। তারপর হচ্ছে গোপাল, একজন গোপাল নামে ব্যক্তি ছিল। সেই গোপাল আধা স্বচ্ছ নামাজ সেরে কফি খেলো। যে গোপাল হচ্ছে যে অর্ধেক নামাজ পড়ছে। গ্লাসে গ্লু দিলে তো স্পট পড়বেই রে। সো গোপাল নামে একজন মানুষ ছিল, সে নামাজ পড়তেছে, মুসলমানই, তাকে আমরা গোপাল বলতেছি, গোপাল ভাঁড়ের মতো। সে অর্ধস্বচ্ছ মানুষ একটা গোপাল। গোপাল অর্ধস্বচ্ছ, নামাজ সেরে কফি খেলো। যে নামাজ ছাড়ছে, নামাজ সেরে কফি খেয়েছে, তাই গোপাল দ্বারা এসেছে ওপাল। ওপাল যে গ্লাস, সেটা অর্ধস্বচ্ছ গ্লাস হয়। ওপাল গ্লাস কী দ্বারা তৈরি? নামাজের ন দ্বারা সোডিয়াম, ম দ্বারা ম্যাগনেশিয়াম, জ দ্বারা জিঙ্ক, সেরে দ্বারা সিলিকন অক্সাইড, আর কফি দ্বারা ক্যালসিয়াম ফ্লোরাইড। সো অর্ধস্বচ্ছ গ্লাসে কি থাকে, এই পুরা জিনিসটা কিন্তু ছন্দের মধ্যে চলে আসতেছে। তোমাকে যদি বলে অর্ধস্বচ্ছ বা ওপাল গ্লাসে কি থাকে, তুমি মনে করবা যে গোপাল অর্ধস্বচ্ছ নামাজ পড়ে কফি খেলো। সো কি থাকে তুমি কিন্তু বের করতে পারবা। এবং অর্ধস্বচ্ছ গ্লাসগুলা বাতির শেড, মানে বাতির উপরে একটা আবরণ দিতে ব্যবহার করা হয়। আর সে যেন পারে বেশি তাই অতিরিক্ত। এখন হচ্ছে যে পুরা ব্যাপারটা, ঘটনাটা কোথায়? পুরা ব্যাপারটা হচ্ছে একটা মেয়ে, সে হচ্ছে সফট মনের অধিকারী। সে হচ্ছে একটা সফট গ্লাস নিয়ে বাসায় ঘোরাফেরা করতেছে, কিন্তু তার এত পড়া, সে পড়া দেখে এত হার্ট পড়া তার জন্য। সফট গ্লাস নিয়ে একটা মেয়ে হার্ট পড়া দেখে লাফানো শুরু করলো। কেন? তাদের বাসায় একজন ভালো কুক রাখা হয়েছে। সেই কুক তাদের মজার খাবার রান্না করে দিবে। সেই কুক একটা গল্প বলল তাদের, কুক মজার রান্না করে দিবে। তাদের বাসায় আরেকটা কাজের লোক আছে, তার নাম গোপাল বলে তারা সবাই। সেই গোপাল রান্না করার জন্য খুব দ্রুত কি করলো? নামাজটা তাড়াতাড়ি শেষ করলো। এবং কুক বলল যে তুমি তো তোমার পড়া বুঝতেছো না, হার্ট পড়া দেখে তুমি হচ্ছে যে ভয় পাচ্ছ, দ্যাটস ওয়াই আমি তোমার খাবারে অতিরিক্ত জিঙ্ক, বেরিয়াম, বোরোসিলিকেট খাওয়াই দিব। সো সে যেন পারে বেশি, সেই মেয়েটা, সেই জন্য আমরা অতিরিক্ত জিঙ্ক, বেরিয়াম, বোরোসিলিকেট খাওয়াই দিব। তার মানে সে যেন পারে বেশি, যেন দ্বারা কি? জেনা। পারে দ্বারা পাইরেক্স, বেশি দ্বারা বোরোসিলিকেট। তার মানে একটা গ্লাস আছে যার নাম আমার জেনা বা পাইরেক্স বা বোরোসিলিকেট। জেনা, পাইরেক্স বা বোরোসিলিকেট। সো জেনা, পাইরেক্স বা বোরোসিলিকেট আমাদের অতিরিক্ত জিঙ্ক, বেরিয়াম, বোরোসিলিকেট থাকে। এবং এই পাইরেক্স গ্লাসটা শক্ত এবং বিকারক প্রতিরোধকারী। এটা বিকারক হবে না, বিকার প্রতিরোধকারী। মানে পাইরেক্স গ্লাসে তুমি যদি গরম রাখো, ওভেনেও রাখো, পাইরেক্স গ্লাস কিছু হবে না। কারণ কি? পাইরেক্স মানে কি? অতিরিক্ত জিঙ্ক, বেরিয়াম, সিলিকেট দেওয়া আছে।
এরপর আসে যে তন্তু কাচনলে পিটিয়ে ঝাঁপ দিব, যে তন্তু, তন্তু মানে হচ্ছে চিকুন কোনো কিছুকে আমি কাচনল দিয়ে পিটে পানিতে ঝাঁপ দিব। তন্তু দ্বারা কী বোঝায়? ফাইবার গ্লাস। ফাইবার গ্লাস যে আছে, ফাইবার গ্লাসটা কিভাবে পাওয়া যায়? গলিত কাচটাকে যদি আমি প্লাটিনাম নলের মধ্য দিয়ে, তার মানে এটা ফার্স্টে শুরু হবে, গলিত একটা কাচকে যদি আমি প্লাটিনাম নলের মধ্য দিয়ে পাঠাই তখন সেখান থেকে ফাইবার গ্লাস তৈরি হবে। ফাইবার গ্লাসে ঝাঁপ দিব, ঝ দ্বারা কি? ঝালর, আর প দ্বারা পশম, ঝালর আর পশম তৈরিতেই ফাইবার গ্লাস তৈরি করা হয়। এরপর আরেকটা গ্লাস আছে ল্যামিনেটেড সেফটি গ্লাস। সেফটি গ্লাস, সেফটি গ্লাসের দুই পাশে দুইটা হার্ড গ্লাস থাকে, মাঝখানে বিউটারাইল বা ইথিলিন ভিনাইল প্লাস্টিক থাকে। দুই পাশে দুইটা হার্ড গ্লাস, মাঝখানে বিউটারাইল বা ইথিলিন ভিনাইল প্লাস্টিক থাকে। এবং এই ল্যামিনেটেড সেফটি গ্লাসটা ব্যবহার করা হয় মোটর গাড়িতে, যেন আঘাত দিলেও মোটর গাড়ি না ভাঙে। কবুরেটেড গ্লাস, কালার গ্লাস, সরি কালার গ্লাস বইলা ফেলছি, ওই যে একটা ইয়া ছিল কালার গ্লাস। কাঁচ খোদাই করতে গিয়ে হাঁপায় গেছে, এখন একজন লোক কাঁচ খোদাই করতেছে, খোদাই করতে করতে হাঁপায় গেছে। হাঁপায় যাওয়াটাই তো স্বাভাবিক। সো খোদাই করা মানে নকশা করা, আর হাঁপিয়ে যাওয়া মানে হাইড্রোজেন ফ্লোরাইড। কাঁচ খোদাই করা বা নকশা করার জন্য কি প্রয়োজন হয়? হাইড্রোজেন ফ্লোরাইড। এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2017-18 সালের প্রশ্ন, এবং এই নকশা করাকে বলা হয় ইচিং অফ দ্য গ্লাস। বুলেট প্রুফ যে গ্লাস তৈরি করা হয় এটা ল্যামিনেটেড গ্লাস আর পলিকার্বনেটেড থার্মোপ্লাস্টিক মিলিয়ে বুলেট প্রুফ গ্লাস তৈরি করে। বুলেট প্রুফ গ্লাস 0.75 থেকে 3.5 ইঞ্চি। তো এই যে আমাদের 11টা মানে যেমনই হোক ছন্দ আছে, এই ছন্দটা মিনিমাম তুমি যদি 10 বার পড়ো এবং 2 বার লিখে পড়ো, তুমি আশা করি ভুলবে না, এবং এখান থেকে যে প্রশ্ন আসুক তুমি পারবে। এবং এই এতটুকু জায়গা থেকে আমার নেক্সট পরীক্ষায় 5টা প্রশ্ন থাকবে, আমি বলে দিলাম। তো এই জিনিসটা ভালো করে একদম ধুমায় মুখস্থ করে ফেলো। সিরামিক উৎপাদন, সিরামিক উৎপাদন করা হয় বাংলাদেশে। সিরামিক, আচ্ছা এতটুকু পর্যন্ত বুঝছো কিনা তোমরা বলো? হ্যাঁ, বোঝার থেকে বেশি মুখস্থ করার, এই জন্য আমি অনেকগুলো ছন্দ দিয়ে দিছি, যেন ছন্দের মাধ্যমে তোমরা একটু মুখস্থ রাখতে পারো সহজে। যদিও ছন্দ মনে রাখার জন্য ছন্দ লাগবে, বাট হচ্ছে এই জিনিসটা এত বারবার পড়বা যেন আলটিমেটলি তুমি ভালো মতো পারো জিনিসটা। এই ছন্দগুলো একদম ধুনায় ফেলবা ছন্দগুলা, ঠিক আছে? এই অধ্যায়ে কিন্তু বোঝার থেকে বেশি একদম মুখস্থ করে ভাষায় ফেলতে হবে। সো আবারও বলতেছি যে 22 জন আছো, আমার একদম করজোর মিনতি যে তোমরা কালকে পরীক্ষার আগে অধ্যায় মিনিমাম 3 বার পড়বা, মিনিমাম 3 বার। আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি যে অধ্যায় মিনিমাম 3 বার পড়ো, কারণ এই অধ্যায় যেন তোমাদের আর কোনো সমস্যা না থাকে। ছন্দ যা দিছি ছন্দ একদম খাইয়া ফেলবা, ছন্দ যেন একদম মাথায় ঢুকা যায়। এই অধ্যায় মিনিমাম 3 বার পড়ো আজকে থেকে, তোমাদের সব পড়া বাদ। এই অর্থনৈতিক রসায়ন পড়ো ভালো করে, যেন আর অ্যাডমিশন টেস্টের আগে পড়া না লাগে। অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যেন তোমার মাথায় থাকে। অ্যাডমিশন টেস্টের আগে জাস্ট রিভাইজ দিবে এই জিনিসগুলো, একদম যেভাবে দাগায় দিছে আমি, কোনটা কবে আসছে, কি কোন ছন্দ লাগবে সব দাগায় দেওয়া আছে। সো এই অধ্যায় একদম বস হয়ে যাও। দেখো, সিরামিক তৈরি করার জন্য আমাদের কি কি লাগে? 3টা জিনিস লাগে। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 18-19 সালের প্রশ্ন। নিচের কোনটা সিরামিক উৎপাদনের উপাদান নেয়? তাহলে কি কি লাগে? চায়না ক্লে বা কেওলিন বা কাদামাটি, সিলিকা, কোয়ার্টজ বা ফ্লিন্ট। মানে চায়না ক্লের আরেক নাম কেওলিন বা কাদামাটি, সিলিকার আরেক নাম কোয়ার্টজ বা ফ্লিন্ট, ফেলস্পোর। চায়না ক্লের সংকেত অ্যালুমিনা, 2 সিলিকা, এটা আমাদের লাস্টে দেওয়া আছে। চায়না ক্লের সংকেত মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2016-17 আসছে। সিলিকা অক্সাইড, এটা হচ্ছে উচ্চ তাপশক্তি একটা রিফ্রেক্টরি দ্রব্য। এটা কি করে? ক্লে কণা, মানে চায়না ক্লের যে কণাগুলো আছে তাকে যুক্ত করতে সাহায্য করে, যে দেখো বাইন্ডার রূপে সাহায্য করে। ফেলিস্পোর, ফেলিস্পোর হচ্ছে একটা ফ্লাক্সিং পদার্থ। তোমরা বলো তো ফ্লাক্সিং পদার্থ কি? হোয়াট ইজ বিগালক বা ফ্লাক্সিং পদার্থ বলো তো?
হ্যাঁ ঠিক আছে, যে গলন তাপমাত্রা কমায় তাকে আমরা বলি বিগালক বা ফ্লেক্সিং পদার্থ। তো বিগালক হচ্ছে যে গলন তাপমাত্রা আমাদের হ্রাস করে। তো এই ফ্লাক্সিং, তো আমাদের ফেলিসপোর তিনটা থাকে, একটাকে বলি আমরা পটাশ, সোডা, লাইম। তো দেখো অ্যালুমিনা আর 6 অণু সিলিকন অক্সাইড কমন। যদি পটাশ বলে K2O, যদি সোডা বলে Na2O, যদি লাইম বলে CaO। তার মানে আমাদের ফেলিসপোরের মধ্যে অ্যালুমিনা আর 6 অণু সিলিকন কিন্তু কমন থাকবে। পটাশ বললে K2O, সোডা বললে সোডিয়াম অক্সাইড, লাইম বললে ক্যালসিয়াম অক্সাইড থাকবে। এক্সট্রা এই সংকেতগুলো আমি সব একসাথে অ্যাড করে দিচ্ছি, এগুলো এখন বলবো না। আচ্ছা খেয়াল করুন, চায়না ক্লে নিরোদিত হয়ে অদানাদার অ্যালুমিনা আর সিলিকন অক্সাইড তৈরি করে। নিরোদিত মানে পানি বের হয়ে যাওয়া। এখানে ক্রিস্টাবোলাইট বলা আছে, এগুলো আমি সব অ্যাড করে দিয়েছি। আচ্ছা এখানে খেয়াল করো যে আমাদের উপাদান কি কি লাগে, স্লিপ প্রস্তুতি, ফিল্টার কেক প্রস্তুতি, সিরামিক, বিস্কুট ফায়ারিং। এই বিস্কুট ফায়ারিং মেডিকেল অ্যাডমিশনটি 2017-18 সালে আসছে। যে বিস্কুট ফায়ারিং কি তৈরির সাথে জড়িত, কি তৈরির সাথে, সিরামিক তৈরির সাথে বিস্কুট ফায়ারিং জড়িত। সিরামিকের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গ্লেজিং করা। গ্লেজিং করা হচ্ছে সিরামিকের মধ্যে কিছু ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোর কারণে সিরামিক অমসৃণ হয়ে যায়। এই অমসৃণ সিরামিকের উপর কাঁচ তৈরির মিশ্রণ, যেমন সিলিকা, অ্যালুমিনা, ক্যালসিয়াম অক্সাইড, লেড অক্সাইড বা B2O2, এগুলোর মিশ্রণ দিয়ে একটা গলিত পাতলা কাচের আস্তরণ তৈরি করে। ফলে সিরামিকের উপর সোডিয়াম ক্লোরাইডের আমরা গ্লেজিং ছিটায় দিই, মানে সিরামিকের উপর একটা গ্লেজিং করা হয়। গ্লেজিং কেন করা হয়, যেন ঝকঝকে ঝকঝকে মসৃণ যেন সিরামিকটা দেখায়। সো গ্লেজিং করার পর আমরা কিছু বর্ণ দিতে পারি। বর্ণ দেওয়ার জন্য যেমন কপার অক্সাইড সবুজ বর্ণ দেয়, কোবাল্ট নীল বর্ণ দেয়। এটা আমি কোণে দেওয়া মনে রাখছি যে কোবাল্ট নীল। তো সিরামিকের গায়ে বিভিন্ন চিত্র অঙ্কন গ্লেজিংয়ের পূর্বেই করা হয়। সিরামিকটাকে প্রথমে চিত্র অঙ্কন করে তারপরে কি গ্লেজিং করা হয়। দেখো পাল্প উৎপাদনের জন্য সোহেলি সারাকে লাগে আমাদের। সোহেলি কি, দা সেলুলোজ, হ দ্বারা হেমিসেলুলোজ, ল দ্বারা লিগনিন। সেলুলোজ থাকে 40%, 40 থেকে 45, হেমিসেলুলোজ থাকে 35 থেকে 30, লিগনিন থাকে 20 থেকে 30%। তো সেলুলোজ তো আমাদের বিটা-ডি গ্লুকোজের পলিমার, আমরা জানি লিগনিন হেমিসেলুলোজ থাকে। তো আমরা যে পাল্প তৈরি করি, পাল্প তৈরি করার তিনটা পদ্ধতি আছে। এটা ট্রু ফলসে আসতে পারে যে নিচের কোনটা পাল্প পেপার তৈরির পদ্ধতি না, যে কি আমাদের যে সালফেট পদ্ধতি বা ক্রাফট পদ্ধতি, সালফাইট পদ্ধতি বা সোডা পাল্প পদ্ধতি। সালফেট পদ্ধতি বা ক্রাফট পদ্ধতি যেটা আছে, এটা কর্ণফুলী পেপার মিল। এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক দ্বারা মনে রাখবে, কর্ণফুলী ক্রাফট পদ্ধতি, কর্ণফুলী ক্রাফট পদ্ধতি, কর্ণফুলী ক্রাফট পদ্ধতি বা ক্রাফটের আরেক নাম কিন্তু সালফেট পদ্ধতি বলা আছে, ঠিক আছে। তো সেলুলোজ এখানে আমাদের কি কি লাগে তৈরি করার জন্য পাল্প? সেলুলোজ লাগবে, কুকিং লিকার লাগবে, ব্লিচিং এজেন্ট লাগবে। সেলুলোজ তো ব্যালসাম জাতীয় নরম কাঠ, মানে নরম কাঠ ব্যবহার করা হয় যেখানে সেলুলোজ ফাইবার বেশি লাগবে। কুকিং লিকার আমরা মনে রাখবো সহক দিয়ে, সোডিয়াম সহক। দ্বারা কি সোডিয়াম সালফাইড, দ্বারা কি সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্বারা কি সোডিয়াম কার্বনেট। সোডিয়াম সহক যে কুকিং লিকার কি সোডিয়াম সহক, সোডিয়াম সালফাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট। নিচে পরীক্ষা আসতে পারে নিচের কোনটা কুকিং লিকারে নেই। সো তুমি সহক মনে রাখলে কিন্তু কুকিং লিকারে কি আছে কি নাই বের করতে পারবা। এরপর ব্লিচিং এজেন্ট বা বিরঞ্জক পদার্থ, এইটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে। ব্লিচিং এজেন্ট বা বিরঞ্জক পদার্থ, ব্লিচিং এজেন্ট বা বিরঞ্জক পদার্থ। ব্লিচিং এজেন্ট বা বিরঞ্জক পদার্থ হিসেবে কি কি ব্যবহার হয়? ক্লোরিন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম হাইপোক্লোরেট, ওজোন এবং হাইড্রোজেন পারঅক্সাইড। এই জিনিস জীবনও ভুললে চলবে না, এই জিনিস একদম আজকেই মাথায় ঢুকায় ফেলো। তারপর ডাইজেস্টারে কাঁচামালের টুকরা যোগকরণ। এখন কিভাবে আমরা পরিবর্তন করি, কুকিং লিকারের কথা বলা আছে। কুকিং লিকার না পরবর্তীতে ব্ল্যাক লিকারে তৈরি হয়। এখন পরীক্ষায় যখনই আমি ব্ল্যাক লিকার দিই তোমরা সুন্দর মতো কালো দাগায় দাও। আরে ভাই ব্ল্যাক মানে কি সবসময় কালো নাকি? ব্ল্যাক মানে তো বাদামি হতে পারে। আর বিরঞ্জন করার জন্য এই ক্লোরিন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম হাইপোক্লোরাইট, ওজোন, হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করে, বাট বর্তমানে ক্লোরিনটাকে ব্যবহার করা হয় না, কারণ ক্লোরিনটা কিন্তু আমাদের ভালো উপাদান না। তো পাল্পের এই বান্ডেলকে আমরা ল্যাব বলি। তো দেখা যায় আমাদের পাল্পের অনেকগুলো বান্ডেল তৈরি হয়, বান্ডেলগুলোকে বান্ডেল করে রাখা, এটাকে আমরা ল্যাব বলি। তো আমরা কিভাবে তৈরি করব, যে কাগজ আমরা কিভাবে তৈরি করি? কাগজ তৈরি করার জন্য আমরা প্রথমে কাগজে পিটাই, দ্যাট মিনস বিটিং করি। তারপর আমরা সেগুলোকে আলাদা করি, রিফাইনিং করি, তারপর কাগজের শিট তৈরি করি। সো বিটিং করার জন্য এখানে দেখো যে এখানে একটা কথা বলা আছে, সাইজিং এজেন্ট রূপে
রেজিন ও ফিটকিরি ব্যবহার করে। ফিটকিরির সংকেত দেওয়া আছে এখানে দেখো, K2SO4 Al2SO4 24 পানি। তোমরা জানো ফিটকিরির সংকেত। ফিটকিরির সংকেত কি? ফিটকিরির সংকেত হচ্ছে আমাদের আমরা পটাশ অ্যালাম বলি। তো সাইজিং এজেন্ট যেটা আছে, সাইজিং এজেন্ট রূপে ব্যবহার, সাইজিং এজেন্ট মানে ওয়াটার রেজিস্ট্যান্ট। তো আমরা নর্মালি কাগজগুলোকে ওয়াটার রেজিস্ট্যান্ট হিসাবে তৈরি করি, যে ওয়াটার রেজিস্ট্যান্স মানে হচ্ছে সেটা পানি শোষণ করবে, পানিতে রাখলে অবশ্যই, এমন না যে পানি শোষণ করবে না, বাট পানিতে ওই কাগজের লেখাগুলা নষ্ট হয়ে যাবে না, এটাকে বলা হয় সাইজিং এজেন্ট, ওয়াটার রেজিস্ট্যান্ট করে। কিন্তু চোষ কাগজ যেগুলো পানি শোষণ করবে, কিছু কাগজ আছে স্পেশালি পানি শোষণ করার জন্য, সেগুলোতে কিন্তু আমরা সাইজিং এজেন্ট ব্যবহার করব না। সাইজিং এজেন্ট ব্যবহার করলে কি আছে, ওয়াটার রেজিস্ট্যান্ট হয়ে যায়। রিফাইনিং করব, রিফাইনিং বিরঞ্জকগুলো ব্যবহার করে রিফাইনিং করব আমরা। আর লাস্ট ধাপে হচ্ছে কাগজের শীট আলাদা করব। সিমেন্ট উৎপাদন, এটা এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। সিমেন্ট উৎপাদন, সিমেন্ট উৎপাদন বাংলাদেশের 4 ধরনের সিমেন্ট পাওয়া যায়: পোর্টল্যান্ড সিমেন্ট, পজওয়ালানা সিমেন্ট, ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট, ক্ষয়রোধী সিমেন্ট। সো বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত পোর্টল্যান্ড সিমেন্ট। বাংলাদেশ কি পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত পোর্টল্যান্ড সিমেন্ট। আর পোর্টল্যান্ড সিমেন্টের গোড়া পানির সাথে জমাট বেঁধে যায়, জমাট বেঁধে কঠিন হয়ে যায়, তার মানে কি এটাকে হাইড্রোলিক সিমেন্টও বলা হয়। পোর্টল্যান্ড সিমেন্টের আরেক নাম কি? হাইড্রোলিক, নট হাইড্রোফিলিক। আই থিঙ্ক এখানে হাইড্রোফিলিক ইউজ করতে চাইছিল হয়তো, তাও যাই বইয়ে হাইড্রোলিক দেওয়া আছে, কেমিস্ট্রি নিয়ে কথা বলি না, হাইড্রোলিকই দাও। পোর্টল্যান্ড সিমেন্টে কী কী থাকে? পোর্টল্যান্ড সিমেন্টে কী কী থাকে সেটার জন্য মনে রাখবা যে চুয়েটের শিলা নামে একজন মেয়ে ছিল, সেই মেয়েটা হচ্ছে অলিম্পিকে গেছিল। অলিম্পিকে তো 3টে জিনিস দেয়, একটা গোল্ড, ব্রোঞ্জ, সিলভার। এখন সে গোল্ডও পায় নাই, ব্রোঞ্জও পায় নাই, সিলভারও পায় নাই, কিন্তু তার পারফরমেন্স এত মুগ্ধ হয়েছে তাকে লৌহ দিছে, আয়রন দিয়ে কিছু একটা বানায় দিছে। তো চুয়েটের শিলা এলো লৌহ সম্মাননা নিয়ে। সো চুয়েটের শিলা লৌহ সম্মাননা নিয়ে আসছে। প্রথমে ছন্দটা মুখস্থ করবা, তারপর সংখ্যা মনে রাখো: 60, 20, 3, 2.5, 1.5, 1। চুয়েটের শিলা এলো লৌহ সম্মাননা নিয়ে। 60, 20, 3, 2.5, 1। 60, 20, 3, 2.5, 1। তা চুয়েটের দ্বারা কী হবে? চুন মানে 60%। শিলা দ্বারা কী হবে? শিলা দ্বারা হবে হচ্ছে সিলিকা, কত পার্সেন্ট হবে? 20। তারপরে এলো দ্বারা কি? অ্যালুমিনিয়াম, কত পার্সেন্ট হবে? 3%। লৌহ, আয়রন 2.5%। সম্মাননার স দ্বারা কি? সম্মাননার স দ্বারা সালফার ট্রাইঅক্সাইড, নট ডাইঅক্সাইড। এই জায়গায় কিন্তু আমি এই ট্রিকটা খেলবো, সত্য মিথ্যে ডাইঅক্সাইড দিয়ে দিব, নট ডাইঅক্সাইড, ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড 1.5 সম্মাননা নিয়ে, তার মানে হচ্ছে সম্মাননার স। ম দ্বারা কী আসে? ম দ্বারা ম্যাগনেশিয়া কত পার্সেন্ট? 1%। সো এই কয়টা জিনিস হচ্ছে আমাদের কি পোর্টল্যান্ড সিমেন্ট তৈরির জন্য লাগবে। চুয়েটের শিলা এলো লৌহ সম্মাননা নিয়ে। 60, 20, তারপর হচ্ছে 60, 20, 3, 2.5, 1.5, 1। একদম মুখস্থ করে ফেলবে আজকে। তো এখানে যে অত্যাবশ্যক উপাদানগুলো আছে সিমেন্টের, এদের আমরা বলি ক্যালকেরিয়াস উপাদান। ক্যালসিয়াম ধাতু গঠিত, যেমন চুন বা লাইম, চুনাপাথর, এগুলো হচ্ছে ক্যালকেরিয়াস উপাদান। আর কাদামাটি যেমন হচ্ছে সিলিকা, অ্যালুমিনা, এগুলাকে আমরা সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড, চায়না ক্লে, এগুলাকে বলি আমরা আর্জেলিয়াস পদার্থ। তার মানে ক্যালকেরিয়াস মানে ক্যালসিয়াম জাতীয় পদার্থ, আর এছাড়া বাকি যে পদার্থ আছে তাদের আমরা আর্জেলিয়াস পদার্থ বলি। সিমেন্টের হচ্ছে যে আয়রন থাকলে সিমেন্ট একটু লাল লাল হয়, আয়রন কম থাকলে সিমেন্ট সাদা হবে, বাট আয়রন না থাকলে তো তাপজারণ মানে হচ্ছে তাপে এই যে তৈরি, এটা বিলম্ব হবে। চুন যদি কম থাকে না, জিনিসটা অনেক শক্ত হবে, কিন্তু দেখবা বাসায় চুন রেখে দিলে এত শক্ত হয়ে গেছে চুন, বাট চুনের মধ্যে ফাইটা যায়। ঠিক আছে, চুন যদি আমাদের হচ্ছে যে চুন যদি কম থাকে তখন হচ্ছে যে আমাদের জমাট শক্ত হয়। আবার চুন যদি কম থাকে তখন সিমেন্ট তাড়াতাড়ি জমাট বাঁধে, কিন্তু এটা বেশি স্ট্রেংথ বা শক্তিশালী হয় না। আর চুন যদি কম থাকে তখন আবার সিমেন্টে ফাটল ধরে। সো দ্যাটস ওয়াই চুনের পরিমাণটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। সিলিকার অনুপাত কম হলেও ধীরে ধীরে জমে, সিলিকাটা কম হলেও অনুপাত কম হলে ধীরে ধীরে জমাট বাঁধে, সিলিকা কম ধীরে ধীরে জমাট বাঁধবে। অ্যালুমিনা যদি বেশি হয় সিমেন্ট খুব তাড়াতাড়ি জমাট বাঁধে। তার মানে সোজা ভাষা দেখো কি, সিলিকা কম হইলে ধীরে হবে, অ্যালুমিনা বেশি না বললে কম বলতাম, অ্যালুমিনা কম হইলেও ধীরে হবে। ঠিক আছে, তার মানে সিলিকা কম হোক, অ্যালুমিনা কম হোক, জমাট বাঁধাটা ধীরে হবে। চুন যদি আমার কম থাকে সিমেন্ট তাড়াতাড়ি জমাট বাঁধবে, কিন্তু হচ্ছে স্ট্রেংথ কম হবে, বা চুনের পরিমাণ বেশি থাকলে সিমেন্টের ফাটল দেখা যাবে। ঠিক আছে, এখন হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্টের 4টা মূল উপাদান জানতে হবে, যে ট্রাইক্যালসিয়াম সিলিকেট, সংকেত জানবা, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনেট, শিখে ফেলবা 4টা সংকেত, 50, 25, 10, 10।
এই চারটা মূল উপাদান 97 থেকে 98% থাকে, তাদের বলি ক্লিংকার। আমি যদি বলি নিচের কোনটিতে ক্লিংকার নিচের কোনটিতে থাকে না, আমি বলতে পারি না। আমি ধরো ট্রাইসোডিয়াম সিলিকেটের জায়গায় ডাইসোডিয়াম সিলিকেট দিব একটা, আচ্ছা ডাইসোডিয়াম সিলিকেট আছে, একটা হচ্ছে মনো ক্যালসিয়াম সিলিকেট দিয়ে দিব, তখন কি ওইটা হচ্ছে আমার পোর্টল্যান্ড সিমেন্টের উপাদান হবে না। তার মানে পোর্টল্যান্ড সিমেন্টের উপাদান কে কে এটা আমাদের জানতে হবে। ক্লিংকার হচ্ছে এই চারটা উপাদান, ট্রাইসোডিয়াম সিলিকেট, ডাইসোডিয়াম সিলিকেট, ক্যালসিয়াম অ্যালুমিনেট, চতুর্থ টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনো ফেরাইট। তো জিপসাম কেন ব্যবহার করা হয়? জিপসাম ব্যবহার করা হয়, জিপসাম করে কি আমাদের হচ্ছে যে তাড়াতাড়ি জমাট বাঁধাটাকেও ধীরগতিতে করে, যে অতিরিক্ত দ্রুত জমাট বাঁধতে দেয় না, আস্তে আস্তে জমাট বাঁধে। জিপসামের সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট কিন্তু 2 অনু পানি। এখন এটা তৈরি করার দুইটা পদ্ধতি আছে, একটা সিক্ত আর একটা ড্রাই বা শুষ্ক। শুষ্কতে জ্বালানি খরচ বেশি। কেন বেশি? মনে রাখবা, খড়কুটায় যেমন আগুন ধরে বেশি, তেমন শুকনো জিনিসে জ্বালানি খরচ হয় বেশি। তো হচ্ছে সিক্ত আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, তার মানে সিক্ততে জ্বালানি খরচ কম, শুষ্কতে জ্বালানি খরচ বেশি। সিক্ততে যা তৈরি হয় তাকে আমরা বলি বল মিল, আর শুষ্কতে যা তৈরি হয় তাকে আমরা বলি মিক্সিং মিল বা র মিল। তার মানে হচ্ছে সিক্ততে সিক্তিত বল মিল, আর হচ্ছে শুষ্কতে র মিল। ঠিক আছে, একটা যে রিটর্টে তৈরি করা, এখানে উচ্চ জায়গায়, উপরের জায়গায় তাপমাত্রা থাকে 1500 ডিগ্রি সেলসিয়াস, বাট নিচের দিকে তাপমাত্রা থাকে 800, নিচের দিকে 1500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে। জিপসাম গুঁড়া কেন মিশানো হয়? যে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট তাড়াতাড়ি জমাট বাঁধতে সাহায্য করে। জিপসাম কি করে ভাই? আস্তে আস্তে জমাট বাঁধ। জিপসাম এই জমাট বাঁধার রেটটাকে একটু ধীর করে। সিমেন্টের জমাট বাঁধা এখান থেকে আর লাগবে না, দাগানো আছে, এটুকু তোমরা দেখে নিও। সিমেন্টের জমাট বাঁধা হচ্ছে যে প্রক্রিয়ায় মন্থর কাজ করে কি জিপসাম কাজ করে। আচ্ছা, চামড়া ট্যানিংয়ের মূলনীতি। এখানে আমরা অনেক কমন সেন্স খাটাবো। ট্যানিং মানে হচ্ছে এটা ট্যানিং কথা থেকে আসছে, তাইলে এই শব্দটা প্রি ট্যানিং আর পোস্ট ট্যানিং। দেখো প্রথমে আচ্ছা প্রি ট্যানিং বা বিম হাউস নিয়ে বলি, যে পশুর চামড়ায় 85% কোলাজেন ফাইবার থাকে, মানে হচ্ছে যে লম্বা লম্বা টিস্যুগুলা। এছাড়া অ্যালবুমিন, গ্লোবিউলিন, লিপিড, কার্বোহাইড্রেট ইত্যাদি থাকে। তো প্রি ট্যানিং কালে মেনলি আমরা কী করবো? কোলাজেন প্রোটিনকে অন্যান্য রাসায়নিক উপাদান থেকে আলাদা করবো, মানে বাকি সব আলাদা করে দেবো, জাস্ট কোলাজেন রাখবো। তো 7টা ধাপে করা হয়। ধাপগুলা কি? তোমরা যদি নর্মাল কোরবানি ঈদের কথা চিন্তা করো, কোরবানি ঈদে করা হয় কি? গরু কাটে, গরু জবাই দেওয়ার পর সেই গরুর চামড়াটা আড়তদারদার নিয়ে যায়। এই যে চামড়া আড়তদারদার নিয়ে যায়, এই চামড়া আড়তদারদার যে নিয়ে যায়, চামড়া নিয়ে প্রথমে চামড়ার উপর লবণ দেয়। এই যে চামড়ার উপর লবণ দেওয়ার যে প্রক্রিয়া, একে বলি আমরা কিউরিং বলি। একে আমরা কি বলি? কিউরিং বলি। চামড়ার উপর লবণ দেওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি? কিউরিং। সো লবণ দুইভাবে দিতে পারে, একটা আর্দ্র লবণ কিউরিং, যে লবণ একদম ছিটায়, যে 2-3 কেজি লবণ কিনা চামড়ার উপর ছিটায় রেখা দিব, ছিটায় রেখা দিয়ে এভাবে 30 দিন পর্যন্ত রাখা যাবে, যেটা বাংলাদেশে করে। আরেকটা করা যায় ব্রাইন বা সম্পৃক্ত লবণ পানি কিউরিং প্রক্রিয়ায়। সম্পৃক্ত লবণ পানি মানে কি? যে হচ্ছে যে 26.4% সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইড। গাঢ় সোডিয়াম ক্লোরাইড দিয়ে তুমি হচ্ছে 16 ঘন্টা নাড়াইলেই তোমার হয়ে যাবে। তো তুমি কিউরিং করলা, এবং কিউরিং করার পর তো অনেক লবণ দিচ্ছ, কিন্তু হচ্ছে এই চামড়ার মধ্যে রক্ত লাগে আছে, লবণ লাগে আছে, এগুলো সরাইতে হবে। তখন কি করবা? পানিতে ভিজাবা। সেকেন্ড ধাপ কি? সোকিং বা পানিতে ভেজানো। তো ওই যে লবণের ফলে যে ফাইবারগুলো একটু অস্বাভাবিকতা আসছিল, এটা স্বাভাবিক হয়ে যাবে। তারপর হচ্ছে তুমি চাচ্ছ যে চুন দিবা, তুমি এখানে চুন দিলে কি হবে? চুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই পেপটাইড বন্ধনটার মধ্যে আদ্র বিশ্লেষণ করে পেপটাইড বন্ধনটাকে ভাঙতে সাহায্য করে। পেপটাইড বন্ধনটা কী করে? ভাঙতে সাহায্য করে। এ সময় আমরা কিছু শার্পেনিং এজেন্ট যদি ব্যবহার করি তাহলে অনেক ভালো। শার্পেনিং এজেন্ট রূপে এখানে সোডিয়াম সালফাইড আছে আর সোডিয়াম সায়ানাইড আছে। শার্পেনিং এজেন্ট কারা? শার্পেনিং এজেন্ট যারা ডাইসালফাইড বন্ড ভাঙে। তার মানে মাথায় রাখতে হবে শার্পেনিং এজেন্ট কোন বন্ধন ভাঙে? ডাইসালফাইড বন্ড ভাঙে। আর হচ্ছে যে আমাদের চুন কোন বন্ধনকে গিয়ে আক্রমণ করে? চুন এই অ্যামিনো অ্যাসিড বন্ধনকে গিয়ে আক্রমণ করে। তার মানে মনে রাখতে হবে যে পেপটাইড বন্ধনীকে আক্রমণ করে চুন, আর ডাইসালফাইড বন্ধনকে আক্রমণ করে কে? ডাইসালফাইড বন্ধনকে আক্রমণ করে হচ্ছে শার্পেনিং এজেন্ট। উদ্ভিদ শ্রেণিংয়ের জন্য ক্যাটিকল আর পাইরোগলল এই দুইটা ব্যবহৃত হয়, যেটা তোমাদের এখানে কি একটা লাইন চ্যাপ্টার মিস গেছে? ও শিট, এখানে একটা পেজ মিস গেছে। আচ্ছা, সিমেন্ট শিল্পের দূষক। সিমেন্ট শিল্পে হচ্ছে যে প্রচণ্ড দূষক থাকে আমাদের। কয়টা পেজ মিস গেছে এখানে?
2 পেজ মিস গেছে। আচ্ছা, পিডিএফের পেজে লাস্টে 2 পেজ অ্যাড করে দিব না আমি। খেয়াল করো যে আমাদের দূষক নিয়ে যদি বলি, প্রচুর সব জায়গায় দূষক রয়েছে। গ্যাসীয় দূষকের মধ্যে বাতাসে 200 ppm ঘনমাত্রায় হাইড্রোজেন সালফাইড গ্যাস মানুষের মৃত্যু ঘটাতে পারে। সর্বোচ্চ অনুমোদিত মাত্রা 5 mg/m3, মানে 5 ppm। এর থেকে কিছু দাগানো লাইন আছে, সেগুলো দেখতে পারো। বায়ু দূষণ নিয়ন্ত্রণ কৌশল। তুমি বায়ু দূষণ নিয়ন্ত্রণ কৌশলের জন্য একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করলা। এই সুদূরের স দ্বারা কী হবে? সুদূরের স দ্বারা যা আসবে তা হচ্ছে যে আমাদের সূক্ষ্ম ছাঁকন। দ দ্বারা আসবে দূষক গ্যাস দ্রবীভূতকরণ, আর প্রসারীর প দ্বারা আসবে প্রভাবকীয় রূপান্তর। তার মানে তুমি বায়ু দূষণ দূর করার জন্য একটা সুদূর প্রসারী পরিকল্পনা করলা, সেখানে স দ্বারা সূক্ষ্ম কি আসে? সূক্ষ্ম ছাঁকন, বায়ু দূষণ। যেহেতু দর দ্বারা কি আমাদের দূষণ হচ্ছে গ্যাস দ্রবীভূত করা, আর প্রসারী দ্বারা প্রভাবকীয় রূপান্তর। তো দেখা যায় আমাদের গাড়িতে এই একটা ক্যাটালিটিক কনভার্টার ব্যবহার করা হয়। ক্যাটালিটিক কনভার্টারের মধ্যে থাকে প্লাটিনাম, প্যালাডিয়াম বা রেডিয়াম। এরা থাকে, এরা কি করে? অধিক বিষাক্ত জিনিসকে একটু কম বিষাক্ত জিনিসে কনভার্ট করে। যেমন কার্বন মনোক্সাইড বেশি বিষাক্ত থাকে, কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করে। নাইট্রিক অক্সাইড বেশি বিষাক্ত থাকে, নাইট্রোজেন গ্যাসে রূপান্তর করে। তাহলে ক্যাটালিটিক রূপান্তর বা প্রভাবকীয় রূপান্তর। এরপর আছে দূষক গ্যাস দ্রবীভূতকরণ বা ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। এই ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন প্রক্রিয়াটায় আমাদের জিপসাম তৈরি, এটা তোমাদের আগেও বলছি, তোমরা জানো। সূক্ষ্ম ছাঁকন পদ্ধতি, একটা ছাঁকনি ইউজ করে সূক্ষ্ম ছাঁকন পদ্ধতিতে ব্যবহার করা যায়। ইটিপির মূল মন্ত্র এটা ইয়াতে আসছে, যে ডেন্টাল অ্যাডমিশন 1617 আসছে, যে কোন শিল্পে ইটিপিটা খুব বেশি দরকার। ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট যে আছে, ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের চামড়া শিল্পে। হচ্ছে ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটা সবচেয়ে বেশি দরকার হয় আমাদের চামড়া শিল্পে। তো এখানে কি করা হয়? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আয়নগুলোকে ভাঙে ধাতব আয়নগুলোকে পৃথক করে, যেমন ট্যানারির ক্রোমিয়াম Cr3, এটা সবচেয়ে বিষাক্ত। এটাকে যদি ক্রোমিয়াম রূপে আমি প্রকৃতিতে ছাড়ি, খুব বেশি ক্ষতি হবে না। তো তড়িৎ বিশ্লেষণ করতে পারি। প্রভাবন প্রক্রিয়ায় খেয়াল করো, এই ইটিপিতে কিন্তু প্রভাবন প্রক্রিয়া। আর আমাদের ওই যে আগে যে ব্যাপারটা ছিল যে বায়ু দূষণ, ওখানে কিন্তু ছিল প্রভাবকীয় রূপান্তর। সো ইটিপি আর এই বায়ু দূষকীয় প্রভাবকীয় রূপান্তর, দুইটার মধ্যে পার্থক্য আছে। আর জীব প্রযুক্তিটা তোমরা বোটানি 11 অধ্যায় দেখেছো, জীব প্রযুক্তিগুলো কীভাবে হেল্প করে। রিসাইক্লিংয়ের মধ্যে 100% রিসাইক্লিং যোগ্য কারা, এটা মনে রাখবা যে 100% মার্কস কই গেল। আমার 100% মার্কস কই গেল? 100% হচ্ছে তামা বা কপার, আর হচ্ছে গ্লাস বা কাচ। যেমন এটা মেডিকেল অ্যাডমিশন 18-19 সালে আসছে। 100% রিসাইকেল যোগ্য ধাতু কোনটা? অপশনে কপার ছিল না, বাংলায় তামা ছিল। সো সেম। আচ্ছা, এই যে বাংলাদেশে হচ্ছে যে তোমার রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে যাচ্ছে, কেন করার একটা রিজন হচ্ছে, বা ভ্যালিড রিজন যেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে যে কয়লা থেকে আসলে আমাদের শক্তি বেশি পাওয়া যায়। ঠিক আছে? তো এই যে এখানে দেখো, ছেলের পাকে পটে কন্যা, রিসেন্ট এক রিসার্চে বেরিয়েছে, যে ছেলেরা ভালো রান্না করতে পারে তাদের প্রতি মেয়েরা বেশি আকৃষ্ট হয়। তো ছেলের পাকে বা রান্না বান্নায় মেয়েরা আকৃষ্ট হয়। পাকে মানে প্রাকৃতিক গ্যাস, পটে মানে পেট্রোলিয়াম, কন্যার কদা কয়লা, আর নদারা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট। সো 57, 44, 42, 34। সো প্রাকৃতিক গ্যাস থেকে আমরা শক্তি পাই হচ্ছে 57%, পেট্রোলিয়াম থেকে 44, কয়লা থেকে 42, আর নিউক্লিয়ার পাওয়ার স্টেশন থেকে আমরা পাই 34। তার মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট না স্থাপন করে একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলে আমরা বেশি শক্তি পেতাম। আচ্ছা, এবার আসো ন্যানো পার্টিকেল বা ন্যানোকণা। ন্যানো পার্টিকেল বা ন্যানোকণার মধ্যে হচ্ছে তিনটা। ন্যানো মানে হচ্ছে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2015-16 সালের প্রশ্ন। ন্যানোকণার তিনটা জিনিস, এটা আমরা মনে রাখবো যে 1 লেয়ারে 2টা টিউব 3D পার্ট। 1 লেয়ারে 2টা টিউব মানে হচ্ছে যে 1 লেয়ার ন্যানোকণা 1 ডাইমেনশনাল, 2টি টিউব মানে টিউব আকৃতি ন্যানো টিউব 2 ডাইমেনশনাল, পার্ট মানে পার্টিকেল কয় ডাইমেনশনাল? 3 ডাইমেনশনাল। তা 1 লেয়ারে 2টি টিউব 3D পার্ট, মনে রাখলাম আমরা এই জিনিসটা দেওয়া। 4টা হাইড্রোজেন পরমাণু পাশাপাশি রাখলে 1 ন্যানোমিটার হবে। একটি সাধারণ ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য 1000 ন্যানোমিটার। মানুষের চুলের ব্যাস হচ্ছে 50,000 ন্যানোমিটার। ঠিক আছে, ভয়াবহ ব্যাপার স্যাপার।
দেখো হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ব্যাস হচ্ছে যে 0.074 ন্যানোমিটার, সিজিএমের 0.53 ন্যানোমিটার। তার মানে হাইড্রোজেন সবচেয়ে ছোট আর সিজিএম সবচেয়ে বড়। সো পরমাণুর সময় পারমাণবিক ব্যাস, একটা পরমাণুর পারমাণবিক ব্যাস যেটা আছে সেটা আমাদের 0.074 ন্যানোমিটার থেকে 0.53 ন্যানোমিটারের মধ্যে হয়। আর একটা ন্যানো পার্টিকেল 1 ন্যানোমিটার, তার মানে সবচেয়ে ছোট কিন্তু পরমাণু, পরমাণুর থেকেও কিন্তু ন্যানো পার্টিকেল বড়। ন্যানো কণা হলো আকৃতিগতভাবে বস্তু পারমাণবিক অবস্থা এবং স্থূল বস্তুর মধ্যে একটা সেতু বন্ধন। আচ্ছা, ন্যানো কণা 13 থেকে 13,000 গুণ বড় হয়, হাইড্রোজেন থেকে 13 থেকে 13,000, সিজিএম থেকে 33 গুণ বড়। ইউভি রশ্মিতে ন্যানো কণা দেখা যায় না, দৃশ্যমান আলোতে খালি চোখে ন্যানো কণা দেখা যায় না, দৃশ্যমান ইউভি রশ্মিতে দেখা যায়। তারপর এগুলো কোনটা কোন আকৃতির এগুলো আমরা জানি। আচ্ছা, কার্বনের ন্যানোকণা, কার্বন হতে ন্যানো পার্টিকেলের মধ্যে ফুলরিন সমূহ, যেমন কার্বনের ন্যানোকণা দ্বারা তৈরি একটা ফুলরিন যেমন C32, C50, C60, C70 হয়। এদের মধ্যে বুকমিনিস্টার ফুলরিন বা বাকিবল C60 হচ্ছে ফুটবলের মতো দেখতে আমরা জানি। কার্বনের আরেকটা গুরুত্বপূর্ণ ন্যানো পার্টিকেল গ্রাফিন, এটা হচ্ছে গ্রাফাইটের শীটের মতো। আমরা জানি যে গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী না, তো এটা হচ্ছে যে আমাদের বিদ্যুৎ পরিবাহী হবে। বিশ্বের সবচেয়ে ছোট টেস্ট টিউব হচ্ছে কার্বন ন্যানো টেস্ট টিউব। তো কার্বনের 40টির বেশি বহুরূপ থাকে, এর মধ্যে 3টা কেলারযুক্ত হীরক। আচ্ছা, তো বিদ্যুৎ সুপরিবাহী কারা এটা জানতে হবে। গ্রাফাইট, ফুলারিন, কার্বন ন্যানো পার্টিকেল। গ্রাফাইট, ফুলারিন, কার্বন ন্যানো পার্টিকেল এরা আমাদের কী হিসেবে কাজ করে? গ্রাফাইট, ফুলারিন, কার্বন ন্যানো পার্টিকেল এরা হচ্ছে আমাদের বিদ্যুৎ পরিবাহী উপাদান। তো এই 3টে উপাদানের নাম আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের নাহলে পরীক্ষা আসতে পারে যে কোনটা হচ্ছে ন্যানো পার্টিকেল না। তো এখন দেখো আমরা কী কী বৈশিষ্ট্য পাই, অপটিক্যাল, চুম্বকীয়, বিদ্যুতিক, যান্ত্রিক এগুলো পাই। ন্যানো পার্টিকেলের যে মেইন ক্ষমতা এটা ডিপেন্ড করে তার তলের ক্ষেত্রফলের উপর। যার তলের ক্ষেত্রফল যত বেশি তার তত বেশি হচ্ছে ক্ষমতা, এবং যত সূক্ষ্ম হবে একটা জিনিস তার তল তত বাড়তে থাকবে। এখন দেখো সিলভার আর সিলিকন নিয়ে একটু খেলাধুলা করে। স্বাভাবিক অবস্থায় সিলভার হচ্ছে সবুজ হলুদ আর সিলিকন হচ্ছে ধূসর, ন্যানোকণা হলে দুইটাই লাল হয়ে যায়। সো হচ্ছে মানুষ অবাক জাল্লা দুইটা কীভাবে না হলো, এটা জাস্ট বেসিক হচ্ছে ফিজিক্স। গলনাঙ্ক, গলনাঙ্ক হচ্ছে স্বর্ণের গলনাঙ্ক 164, আর যখন ছোট হয়ে যায় 2.5 তখন হয়ে যায় 300। তার মানে কি যত ছোট হবে গলনাঙ্ক কমতে থাকে। সৌরজগতের ফটোভোল্টিক সেল যে আছে, ফটোভোল্টিক সেল ন্যানোকণা যত ছোট হবে তত বেশি সৌরশক্তি শোষণ করবে। তো যেমন ইউভি রশ্মি প্রতিরোধ করে জিঙ্ক অক্সাইড, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা মৌসুমে আমি বলতেছি এক্সামের ব্যাপারটা। জিঙ্ক অক্সাইড ন্যানোকণা অবস্থায় সান লোশন, জিঙ্ক অক্সাইড আরেকটা আছে টাইটেনিয়াম অক্সাইড, পরবর্তীতে আছে। এখানে আমি মনে রাখো যে সানস্ক্রিন লোশনে কাদের ব্যবহার করবো আমরা, জিঙ্ক অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইডদের মতোদের। শিল্পক্ষেত্রে ন্যানো পার্টিকেল, ন্যানো প্রভাব ব্যবহার করে যেমন পানি বাষ্প এবং কার্বন মনোক্সাইডের মিশ্রণ থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি করা যায়। এটা মনে রাখবে। আর্সেনিক দূর করার জন্য কী ব্যবহার করা হচ্ছে? আয়রন অক্সাইড ব্যবহার করা হচ্ছে। আর ছোট একটা তারকে বাঁকানো কিন্তু কষ্ট, বাট বড় তারকে বাঁকানো কিন্তু সহজ। এই জন্য উচ্চ টাওয়ার তৈরিতে এই ধাতুর ফাইবার ব্যবহার করা হচ্ছে শক্ত করার জন্য। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়। মোটর ইঞ্জিনের দক্ষতা তৈরি করার জন্য জিরকোনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম ও নিকোলাইট তৈরি করা হয়। আর বিদ্যুতিক ক্ষেত্রে সেমিকন্ডাক্টর রূপে ব্যবহার করা হয় মেমোরিক সংরক্ষক, ফটোসেলের দক্ষতা, ইন্টিগ্রেটেড সার্কিট। আর অপটিক্যাল ব্যবহারে জিঙ্ক অক্সাইড আর টাইটেনিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। আর এটা মনে রাখবে এমআরআই কন্ট্রাস্ট ইমেজিং, এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ও ইমেজিং। এখানে কন্ট্রাস্ট ইমেজিং, কন্ট্রাস্ট ইমেজিং মানে কিছু খাওয়াই দিয়ে বা কিছু প্রবেশ করে ইমেজিং করানো হয়। তো এখানে প্যারাম্যাগনেটিক গ্যাডোলিনিয়াম আয়ন, এইটা হচ্ছে যে এই কন্ট্রাস্ট ইমেজিংয়ে ব্যবহার করা হয়, এবং এটি ব্যবহার করে আমরা ক্যান্সারের চিকিৎসা করতে পারি। তো এখানে পেছনে আমাদের এমসিকিউগুলো দেওয়া আছে। আর লাস্টে এক পেজেই যে কিছু সংকেত দেওয়া আছে, এই অধ্যায়ের কিছু বিদ্যুতের নাম নিয়ে যে সংকেতগুলা। আরে আজকে 7 ঘন্টা ক্লাস গুছিয়ে 5 ঘন্টা ক্লাস গুছাইছি, নাহলে এই ক্লাস এতক্ষণে শেষ হতে আরও টাইম লাগতো। বাট শোনেন, আপনাদের জন্য নোটিশ, আপনারা 21 জন আজকে 21 থেকে 22 জন আজকে ক্লাস করছেন। আপনারা যা পড়াইছি, যেভাবে পড়াইছি, যতটুকু পড়াইছি ঠাড়ায়া মুখস্থ করবেন। কিভাবে মুখস্থ করবেন? ঠাড়ায়া মুখস্থ করবেন, একদম পাগলের মতো এই জিনিস মুখস্থ করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আবারও হাত জোর করতেছি, মিনিমাম 3 বার, 3 থেকে 4 বার, যে যত পারেন, হ্যাঁ এটা নিয়ে যে যতবার পারেন, কেউ যদি 5 বার পারেন, এই 5 বার হইলেও
আপনি ভালো করে এই জিনিসটা কমপ্লিট করবেন। সো 5 বার হোক 6 বার হোক সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি ভালো করে এই জিনিস 5-6 বার হইলেও পড়বেন। 5-6 বার পড়ার পর যতবার পারেন, কালকের আগ পর্যন্ত যতবার পারেন ততবার হচ্ছে আপনি পড়বেন। পইরা 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 লিখবেন, যতগুলা ছন্দ আছে লিখা 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 পড়বেন। যদি কেউ পারেন তাহলে হচ্ছে না এডিট করে আপলোড করবেন, ওই 2 পেজ বাদ থাকুক। যদি কেউ পারেন তাহলে হচ্ছে সে এই জিনিসটা সুন্দর করে একটা নোট করতে পারেন, নোট করে তারপর পড়বেন, ঠিক আছে? সো ভালো করে সুন্দর করে এই জিনিস পড়েন এবং এই যে 2 পেজ আছে এই 2 পেজ আপনারা নিজেদের মতো পড়বেন, দিব না। সো হচ্ছে যে ভালো করে পড়েন, ঠিক আছে? সো আপনাদের ভালো পড়ার শুভকামনা রইল। এবং হচ্ছে কালকের পরীক্ষায় অন্তত আমি অনেক কষ্ট করে এই লেকচারটা গুছাইছি, যতটুকু সহজ করা গেছে। নিজেরা খালি পড়তে গেলে দেখতো যে এই জিনিসে আন্দাজ দেখা যাইতো। তো যতটুকু সহজ করা গেছে আমি সহজ করছি। সো হচ্ছে তোমরা সুন্দর করে এই জিনিস পরীক্ষার জন্য পড়ো, ঠিক আছে? এই জিনিস কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। সো এই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখো, তোমরা বেনিফিটেড হবার সামনে, ঠিক আছে? সো একটু ভালো করে পড়ো এই জিনিসটা, এই টপিক্সটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং কালকের পরীক্ষায় আমি অন্তত চাই না যে তোমরা কেউ কম মার্কস পাও, কালকের পরীক্ষায় আমি অন্তত চাই তোমরা সবাই ভালো মার্কস পাও। এবং কালকে 45-এর নিচে যে পাবে তার প্যাদানি আছে, এই জিনিস আমি 3 বার পড়তে বলছি। 3 বার পড়লে কেউ 45-এর নিচে পাবে না। যে হচ্ছে 45-এর নিচে পাবে তার খবর আছে, তার বাসায় কল যাবে, তার বাসায় কল দিয়ে বলবো যে আপনার ছেলে পড়ালেখা করে না, আপনার মেয়ে পড়ালেখা করে না, নষ্ট হয়ে গেছে, আমার একটা ক্লাসও করে নেই। কারণ হচ্ছে যে কালকের এক্সামটা আমি চাই তোমরা সবাই ভালো দাও, ঠিক আছে? সো আশা করি কালকের এক্সাম তোমরা ভালো দিবা। সো একটা ভালো এক্সাম দাও, ভালো এক্সাম দিয়ে তারপর হচ্ছে তোমরা এই অর্থনৈতিক রসায়ন কমপ্লিট করে ফেলো। যতবার পারো ততবার অর্থনৈতিক রসায়নটা পড়ো। এই 2 দিন আমার অনুরোধ থাকবে, এই 2 দিন অর্থনৈতিক রসায়ন ছাড়া অন্য কোনো কিছু আর পড়ো না। অর্থনৈতিক রসায়নটার প্রতি তোমার 100% টাইম দাও। একটু সুন্দর করে নোট করে ফেলো অর্থনৈতিক রসায়নটা, কারণ এই অর্থনৈতিক রসায়ন তোমার জন্য খুবই খুবই দরকারি একটা জিনিস। এবং এখান থেকে এক ইয়ারে আমরা দেখছি প্রশ্ন দিয়ে ভাষায় দিছে। সো আমাদের এর আগের বছর আসে নাই দেখে যে এই বছর নেক্সট ইয়ার আসবে না এরকম তো কোনো কথা নেই না। নেক্সট ইয়ারও এই জায়গার প্রশ্ন দিয়ে আমাকে ভাষায় দিতে পারে। সো নেক্সট ইয়ার যদি আমাকে ভাষায় দেও, আমি যেন মারা না খেয়া যাই, সেজন্য হইলো আমার এই অধ্যায় কিন্তু ভালো করে পড়তে হবে। সো এই অধ্যায়টা খুব 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 ভালো করে পড়ো, যেন এই অধ্যায় থেকে তোমাদের কোনো সমস্যা আর না থাকে। 2 পেজ আমি অ্যাড করে দিচ্ছি, 2 পেজ তোমরা দেখে নিও। আচ্ছা, এই পেজে মনে হয় কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, আমি একটু তোমাদের একবার একটু দেখায় দিই। আচ্ছা, এই যে দেখো শার্পেনিং এজেন্ট, শার্পেনিং এজেন্টগুলোর নাম মনে রাখার একটা ছন্দ আছে যে ক্যালসিয়াম হাসে, সোডিয়াম হাসে, ডিম এনে। ক্যালসিয়াম মানে হচ্ছে ক্যালসিয়াম হাসে মানে ক্যালসিয়াম হাইড্রোজেন সালফাইড, সোডিয়াম আসে সোডিয়াম হাইড্রোক্সাইড সালফাইড বা সালফেট, ডিম এনে ডাইমিথাইল অ্যামিন, এরা শার্পেনিং এজেন্ট রূপে ব্যবহার করা হয়। আর ক্রোমোটেনিংয়ের পিএইচ হচ্ছে আমাদের 3। পিকলিং করা বোঝায় কি, চামড়াকে খনিজ ট্যানিং করার আগে লবণ আর 1.5% সালফিউরিক অ্যাসিড মিশ্রণ এদের ডুবায় রাখে, তখন এদের কোলাজেনের পিএইচ কমে যায়। তো খনিজ ট্যানিং করার সময় যে এজেন্টগুলো প্রবেশ করবে তারা খুব সহজে প্রবেশ করতে পারে। এবং অ্যাসিডের তুলনায় লবণ প্রায় দ্বিগুণ গতিতে চামড়ার ভেতরে প্রবেশ করে। ক্রোমোট্যানিংয়ের পিএইচ কত? পিএইচ হচ্ছে 3। মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল যে চামড়ার ট্যানিংয়ে কী ব্যবহৃত হয়, চামড়ার ট্যানিংয়ে যে ক্রোমিয়াম ব্যবহৃত, এটা আসছিল। চামড়ার ট্যানিংয়ে কিন্তু ক্রোমিয়াম ব্যবহৃত, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এবং এই ক্রোমিয়ামটা কি করে, ক্রোমিয়ামটা হচ্ছে এই অ্যামোনিয়ামের মাঝখানে যুক্ত হয়ে একটা বন্ধন তৈরি করে ক্রোমিয়ামটা, ঠিক আছে? বেটিং এজেন্টকে এটাও জানতে হবে। প্রোটিওলাইটিক এনজাইম ট্রিপসিন ও কাইমোট্রিপসিনের মিশ্রণ, যেভাবে দাগায় দিছি, যে ছন্দে ইউজ করছি সেভাবেই আশা করি সুন্দর করে মুখস্থ করে ফেলবা। মুখস্থ করলে তোমারই লাভ, আমার কিছু না। আমার হচ্ছে যে তোমরা এক্সাম ভালো করলে দেখতে ভালো লাগে যে না ভালো করছো, খারাপ করলে গালি দিতে মন চায়।
ঠিক আছে? সো ভালো করে পড়ো। তো আজকে কোনো এক্সাম নেই, আবারও বলতেছি, অনেকবার বলছি, তোমরা যদি আমাকে রেসপেক্ট করে থাকো এই অধ্যায়টা ভালোভাবে পড়ো, ভালোভাবে পড়ে মিনিমাম 3বার পড়ে আমাকে জানাও যে ভাইয়া 3বার পড়া হয়েছে। আজকের মধ্যে মিনিমাম 1বার পড়ো আর নেক্সট দিন 2বার পড়ো। মেডিট্রিক্স ধরা লাগবে না, মেডিট্রিক্স আমি বইটা দেখছি, মেডিট্রিক্স এই অধ্যায়ে কোনো ছন্দ টন্দ কিচ্ছু নেই, ফালতু বানাইছে মেডিট্রিক্স এই অধ্যায়ের জন্য। তুমি আমি যেভাবে দাগায় দিছি, যে ছন্দগুলো দিছি এগুলা পড়লেই মোর দেন এনাফ, আর কিচ্ছু লাগবে না। সো ভালো করে পড়ো। থ্যাংক ইউ অল। জিকে আর ইংলিশের তো সিলেবাস আছেই না, জিকে আর ইংলিশ সিলেবাস অনুযায়ী হবে। আর ঘাসফড়িং আজকে এক্সাম হবে না, ঘাসফড়িং এক্সাম তোমাদের নিচ্ছি না, তোমরা এই অধ্যায় ভালো করে পড়ো। ঘাসফড়িংয়ের নিয়ে যে তোমাদের প্রবলেম, ভিডিও আমি ইউটিউবে আপলোড দিব ঘাসফড়িংয়ের, সেটা দেখো, ঠিক আছে? ভিডিও ইউটিউবে আপলোড দিব, দেওয়া শুরু করবো কয়েকদিনের মধ্যে, সেই ভিডিওগুলো দেখো, ঘাসফড়িংয়ের প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। আর মেগা এক্সামে ঘাসফড়িং থেকে প্রশ্ন বাড়ায় দিব না, এই উইকেই তো একটা এক্সাম আছে না, হাফ এক্সাম আছে, ওই এক্সামে ঘাসফড়িং থেকে প্রশ্ন বাড়ায় দিব।